আসসালামু আলাইকুম। দৈনিক সবুজ বাংলা সময়ের হাওয়া অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুর রহমান। গত 3 নভেম্বর বিএনপির 237 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফল মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এই মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দেশের প্রায় 30টি জেলা উপজেলা বিভিন্ন স্থানে এই মনোনয়ন বঞ্চিতদের মধ্যে অর্থাৎ এক ধরনের বিক্ষোভ, এক ধরনের যে ক্ষোভ, এই ক্ষোভ থেকে বিক্ষোভ, সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিযোগ সংযোগের মতো নানান অপ্রীতিকর ঘটনা আমরা লক্ষ্য করছি। এই সংঘর্ষের জেরে সম্প্রতি অর্থাৎ গত এই 9 নভেম্বর ময়মনসিংহের আলোচিত একটি আসন গৌরীপুর 3 এবং চট্টগ্রামের সীতাকুণ্ড সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকজনের প্রাণও ইতিমধ্যে প্রাণহানি ঘটেছে এবং প্রাণহানির সঙ্গে অনেক মানুষ এখানে আহত হয়েছেন। অর্থাৎ এই আহতর প্রেক্ষাপটে এবং আমরা যদি লক্ষ্য করি এবং দলের কেন্দ্র থেকে, বিএনপির পক্ষ থেকে এবং যাদেরকে দেশের জড়িত তাদের কর্মী সমর্থকদের মধ্যে থেকে অনেকদের কেন্দ্রীয় থেকে তারা এক ধরনের বড় ধরনের এক ধরনের নির্দেশনা জারি করছে এবং তাদেরকে বহিষ্কার করছে এবং তাদেরকে অনেক ক্ষেত্রে নিবৃত্ত করার জন্য দল থেকে বের করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে প্রেক্ষাপট, এই মনোনয়নকে কেন্দ্র করে এই প্রেক্ষাপট নিয়েই আমরা আজকে কথা বলবো। ময়মনসিংহ 147 সংসদীয় আসনের গৌরীপুর 3 আসনের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ এই উনি বিগত সময়ে অর্থাৎ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং এলাকার মানুষের সাথে অর্থাৎ ব্যাপক একটা জনসম্পৃক্ততা রয়েছে। এই জনসম্পৃক্ততার মধ্যে থেকে অর্থাৎ এই গত 3 তারিখের প্রেক্ষাপটের জেরে গত 9 তারিখে যখন তার এখানে সংঘর্ষ হয়, সেই প্রেক্ষাপটে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং দল থেকে বহিষ্কার আদেশের প্রেক্ষাপটে এখন সে অনেকটাই এখন এই রাজনৈতিক মাঠে অনেকটা কোণঠাসা। সেই কোণঠাসার প্রেক্ষাপটে গল্প আমরা ওনার কাছ থেকে শুনবো, ওনার মুখ থেকে। অর্থাৎ এই মনোনয়ন বঞ্চিতর জেরে যে বিএনপিতে এক ধরনের বহিষ্কার আদেশ এবং বহিষ্কার আদেশের প্রেক্ষাপটে দলের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে, এই নিয়েই আজকে আমাদের সাথে আমাদের সবুজ বাংলার সময়ের হাওয়া অনুষ্ঠানে অতিথি এসেছে রাজনৈতিক ব্যক্তিত্ব তাইবুর রহমান হিরণ। আমরা হিরণ ভাইয়ের সাথে স্বাগত জানাই। হিরণ ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। সার্বিকভাবে তো আপনারাই কথাবার্তা বললেন, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি ভালো আছেন, আপনারা ভালো থাকেন। আমরা আপনার এই ভালো থাকার আলোচনার মধ্যে দিয়ে আমরা আলোচনার দিকে আগাইতে থাকি। অর্থাৎ এই যে সময়ের আমরা বলে সময়ের হাওয়াতে অর্থাৎ আমরা শিরোনাম ঠিক করলাম যে এখানে যে বিএনপির মনোনয়ন বঞ্চনার দ্বন্দ্ব থেকে যে বিএনপির মধ্যে যে এক ধরনের অস্থিরতা কাজ করছে, সেই অস্থিরতার আপনার পটভূমি আপনার যে নির্বাচনী এলাকা বা যে এলাকা থেকে আপনার নির্বাচন করে থাকেন সেই এলাকাতেও এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটছে। সেই ঘটনার প্রেক্ষাপটে আমরা যদি আপনার রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে পিছনে ফিরে যাই, আসলে কবে থেকে আপনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হইলেন এবং কেনই বিএনপির রাজনীতি আপনি আসলেন? আসলে আমি বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত ইতিহাসটা হলো 1987 সনে, যখন ছাত্র দলের এবং বিশেষ করে ওই তৎকালীন সময়ে সর্বৈক্য ছাত্র আন্দোলন নামে একটা দেশে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, সেখানে ছিল। ওই আন্দোলনে দশম শ্রেণীতে পড়া অবস্থায় প্রথম আমি মিছিলে যাই। আচ্ছা, আমার এক বন্ধু তখন ওই একটা সংগঠনের বেশ ভালোই কাজ করতো, তো তার সুবাদেই মূলত যাওয়া। সেই থেকেই আসলে রাজনীতিতে যাওয়া। পরবর্তীতে যখন অষ্টম শ্রেণী আমি এসএসসি পাস করলাম, এসএসসি পাসের পরবর্তীতেই আমি সরাসরি বিএনপির বা ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ত হলাম আর কি। আপনি কি কলেজ জীবনে বা কলেজ জীবনে রাজনীতি করেছি। সেখানে যখন আমি 94 সনে গৌরীপুর সরকারি কলেজের ছাত্র, তখন আমি ভিপি মনোনয়ন চেয়েছিলাম দলের কাছে। তখনও আমি সেই দলের মনোনয়ন বঞ্চিত হয়েছিলাম, যথেষ্ট জনপ্রিয়তা থাকা সত্ত্বেও। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়ে তৎকালীন সময়ে আমি সেই বিএনপির ছাত্র দলের রাজনীতির সঙ্গে এবং সেই ইলেকশনের সঙ্গে সম্পৃক্ত হই এবং নিজেকে একজন যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলি। পাশাপাশি ওই নির্বাচনের প্রাক্কালে তখন একটি কমিটি হয়, নির্বাচনী প্রস্তুতি কমিটি, কলেজ কমিটি। সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়। আমি সেই থেকে দলের দায়িত্ব পালন করে আসছি, ছাত্রদল করেছি এবং 96-97 সন পর্যন্ত
আমি সেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে পরবর্তীতে কলেজ থেকে যখন 94 সনে আমার যখন বিএ পরীক্ষা দিয়ে আমি পাশ করলাম, পাশ করার পরে আনন্দমোহনে মাস্টার্সে ভর্তি হলাম। তখন সেই অবস্থায়ও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তখন তো কলেজের রাজনীতির সাথে আর সুযোগ নাই, উপজেলা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। তখন আমাদের আসলে ওই তৎকালীন সময়ে জেলা কমিটি হয়েছিল 1996 সনের শেষের দিকে। তখন সেই জেলা কমিটিতে তখনও আমি আসলে পদের বা তখন তো প্রত্যাশা ছিল অনেকটা যে আমি কি করবো, মানে সদস্য পাবো অন্তত পক্ষে জেলা ছাত্র দলের, সেটাও আমাকে আসলে বঞ্চিত হই। মানে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত, তারপরে কিছুদিন আমি নীরব হয়ে যাই ছাত্র রাজনীতি থেকে। পড়াশোনা ওইদিকে আনন্দমনের নীরব হয়ে যাওয়ার পিছনে, নীরব হয়ে যাওয়ার পিছনে অন্য কিছু নাম। নীরব বলতে যখন একটা পরিশ্রমের পরে যখন একটু পদ বঞ্চিত, মানসিকভাবে একটু বঞ্চনার একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। পড়াশোনার যে চাপটা আছে, ফ্যামিলির যে চাপ থাকে বিভিন্ন ধরনের, তখন এই কিছুদিনের বিষয় মাত্র 97 সনে তখন আবার বিএনপি রাজনীতিতে আমি সম্পৃক্ত হয়ে যাই, স্থানীয় রাজনীতিতে। এবং সেই সময় আমি যখন মাস্টার্স পরীক্ষা দিই, সেই সময় তৎকালীন সময়ে আমাদের বিরুদ্ধে একটি মামলা হয়, সেখানে আমাকে আসামি করা হয়। এবং পরীক্ষা চলাকালীন সময়ে দেখা মানে আপনার রাজনীতি আমার পরীক্ষা চলাকালীন সময়ে আমি মানে গ্রেপ্তার হই। মানে আপনার রাজনৈতিক শুরু থেকে আপনার মামলা বঞ্চনার দিয়ে আপনার ক্যারিয়ার শুরু বলতে পারেন অনেকটা সেরকমই। তবু আমি দলের আদর্শে যখন অনুপ্রাণিত এবং দলের চেতনাকে, দলের লক্ষ্য উদ্দেশ্যকে সমুন্নত রাখা, আমার যে চেতনাবোধ দলের প্রতি, সেই চেতনা আমি কখনো থেকে আমি পিছপা হই নাই, আমি সে থেকে চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে আমাদের আসলে তৎকালীন সময়ে আমাদের উপজেলা এবং জেলার রাজনীতিতে কিছুটা মানে এক ধরনের দ্বন্দ্ব দেখা দেয়। আচ্ছা, ওই প্রসঙ্গে আমরা যাচ্ছি। মানে আমরা বলছি যে আমি আমার সম্পৃক্ততা আমি বলে দিই। সেই দ্বন্দ্বের জের ধরে যখন আমরা একটা মামলাতে পড়লাম, সেই মামলার যখন FM মুদাসার তৎকালীন সময়ের মাননীয় সংসদ সদস্য, উনি সেই মামলার দায়ভার নিয়ে আমাকে অল্প দিনেই ছাড়িয়ে আনলেন এবং আমার ভাই সহ অন্যান্য নেতা কর্মীদেরকে। তখন আমরা ওনার প্রতি এক ধরনের আনুগত্যতা বা একটা সহযোগিতা, এটা আমাদের কাছে তো অনেক বড় বিষয়। ঠিক আছে, তখন তো আর মামলার বিষয়ে বুঝতাম না বা জানতাম না। তখন উনি ওনার প্রতি আনুগত্যতা ব্যাপকভাবেই উনি অনেক মেনে নেন। অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির এবং সেই দলের সৃষ্টিলগ্ন থেকে আসেন। তো ওনার মতো ব্যক্তির যেহেতু সান্নিধ্য পেয়েছি, মানে এটা একটা আমার কাছে ভিন্ন রকম লেগেছে। তখন গৌরীপুরে আসলে এক ধরনের গ্রুপিং, আচ্ছা সেটা ওই সময়ের আর কি, যারা মোটামুটি বিগত কমিটির, আমাদের তখন FM স্যার আহ্বায়ক হলেন, উপজেলা কমিটিরও আহ্বায়ক হলেন উনি একই সঙ্গে। এটা নিয়ে স্থানীয় রাজনীতিতে বিএনপির সঙ্গে মানে তাদের দ্বন্দ্ব। তখনও তো আমার ছাত্র দলের অবস্থান, তখন বিভিন্ন সময় আমরা প্রতিবাদ করতে গেলে সিনিয়ররা, যেহেতু বৈধ বিষয়টা এখানে স্যারের, তখন তারা তো অন্যরাও তো অনেক সিনিয়র বয়োজ্যেষ্ঠ, তারা বলে তোমরা ছাত্রদল করো। তখন এই বিষয়টি যখন আমি আবার আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে বলি, তখন উনি FM স্যার আমাকে 98 সনের শুরুর দিকে আমাকে আমার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদে দায়িত্ব দেন। আচ্ছা, সে থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত রয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনার। মানে বিএনপি, কিন্তু আমি জানতেছেন যে বিএনপির রাজনীতির যে একটা মানে বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অর্থাৎ অনুপ্রাণিত, অর্থাৎ আদর্শগত আপনি কি এখন তো বিএনপির মধ্যে তার পরবর্তীতে মনে করেন বেগম জিয়া, মনে করেন 4% বেগম জিয়া, অর্থাৎ উনি দেশ নেত্রী, অর্থাৎ বিএনপি এখন আপনাদের আদর্শিক জায়গাতে অনেক বড় জায়গা। এর পরবর্তী তারেক রহমান সাহেব এখানে রয়েছেন। অর্থাৎ আপনার তখনকার সময়টা অর্থাৎ শুরু আসলে আচ্ছা, তাহলে আমরা এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনের সাথে
হ্যাঁ ওটা ধারণ করে আপনি রাজনীতি করে আসছিলেন, করে আসছিলেন। আচ্ছা আচ্ছা, এরপরে মনে করেন যে আপনার শুরুর দিকে একটু ধাক্কা ছিল, আপনার একটা উত্থান পতন ছিল, কিন্তু পরবর্তীতে এই রাজনীতি করে আসছেন, এর মধ্যে সফলতাটা আপনি কখন পেলেন? আপনি রাজনীতির সফলতাটা ওই যে প্রথম আমি অল্প বয়সে বলা যায় অনেকটা, যে 98 সনের কমিটির দায়িত্ব পেলাম সাংগঠনিক সম্পাদক। যদিও এটা আমার কাছে তখন বিএনপি, আমি ছাত্রদল করা একজন, মানে সেখানে যুব দলের পার্ট থাকে বা অন্যান্য অঙ্গ সংগঠনের পার্ট থাকে, সেগুলো ডিঙ্গিয়ে যখন এখন স্যার আমাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিলেন বিএনপির, তখন থেকে আমি জনমানুষের সঙ্গে জড়িয়ে গেলাম, সম্পৃক্ত হওয়ার একটা সুযোগ পাইলাম, পাবলিকলি আমি আসলে জড়িয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি ধারাবাহিকতা 2014 সালে আপনি মনে হয়, তার পরবর্তীতে আমি 2000 আসলে যে আপনি একটু আগে যে কথা বলেছেন যে রাজনৈতিক জীবনে অনেক অনেক হুসট আছে আমার, এটা ওইটাই। হ্যাঁ, তার পরবর্তীতে আমি 2002 সনে যখন আমাদের উপজেলা বিএনপির কাউন্সিল হয়, সেই কাউন্সিলে আমাদের কাউন্সিলটা একটা এক ধরনের 22 জনের কাউন্সিল ছিল। সেই কাউন্সিলে আমি ওই সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির প্রার্থী হই। আচ্ছা, তখন আমার একটি মত বিনিময় করা হয় এবং সেটাকে বলে কণ্ঠ ভোটের মতোই বলা হয়। এখানে একজন অনুপস্থিত ছিলেন, 21 জনের মধ্যে 20 জন আমাকে সমর্থন দিলেন। তখন হুদা স্যার বললেন যে, উনি আমাকে বললেন যে ওর এই বয়স হয় নাই, বয়স হয় নাই, ভবিষ্যতে সে অনেক বড় জায়গায় যাইতে পারবে, তুই আমাকে ডেকে নিয়ে বললেন যে এটা আমি মেনে নিলাম, যে স্যার বলেছেন, সেখানে তো অন্য কিছু থাকে না, সেই আনুগত্যতা থেকেই রাজনীতি। তার পরবর্তী 2002 সনের পরবর্তীতে ওই সময় আসলে ওই যে বঞ্চিত হওয়ার পরে আরেকটা স্টেপ মানুষ চিন্তা করে, বিকল্প চিন্তা করে, তখনই আমি চিন্তা করলাম যে জনমানুষের বুটের দিকে চলে যাই। আচ্ছা, ঠিক আছে। তখন তো ওটা আসলে ওই অনেক আমাদের এলাকাটা ছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অধ্যুষিত, আমাদের পাঁচটা। আমি যে পাশে আমাদের উত্তর বাজার কিংবা আমাদের উত্তরাংশ গৌরীপুরের, আমরা যদি উত্তর সাইড বিবেচনা করি, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের একটা দুর্গ, সেখান থেকে ছাত্র দল করবে, বিএনপি করবে, এরকম মানে কল্পনার, মানে একটু কল্পনার বিষয় আর কি। 2-1 জন করেছে, তারা আবার একটা সময় গিয়ে আবার অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। তাদের আদর্শে মূলত করা, তারা ছাত্র রাজনীতি করে, তাদেরকে দেখে দেখেই তো আসলে বেসিক্যালি হয়। তো তারপর দেখছে ওনারা কেউ কেউ চাকরিতে চলে গেছেন, রাজনীতি নীরব হয়ে গেছেন। আমি সেখান থেকে নীরব না হয়ে আমি তখন ওই জনমানুষের, সাধারণ মানুষের, জনগণের ভোটের রাজনীতিতে তখন আমি চিন্তা করলাম এবং ওই সময়ই আমি সিদ্ধান্ত নিলাম 2002 সনে যে আমি ইলেকশন করব। আচ্ছা, ইউনিয়ন পরিষদে। আচ্ছা, তো 2003 সনে 22শে জানুয়ারি সেই ইলেকশন হয়, উপজেলা ইউনিয়ন পরিষদ 2003 সনে। আমি গৌরীপুর উপজেলার মধ্যে সর্বোচ্চ ভোট ব্যবধানে আমরা চেয়ারম্যান হই। আচ্ছা, যদিও 7 জন প্রার্থী, তারপরেও মানে গৌরীপুর উপজেলার যে ব্যবধান, মানে একজন প্রার্থীর সঙ্গে ভোটের যে ব্যবধানটা, সেটা আমি সর্বোচ্চ ছিলাম। ফাইন। তাহলে এত বোঝা গেছে আসলে আপনার যে কথাটা বললেন যে গৌরীপুর এমন একটি জায়গা, আমরা জানি যে ঐতিহ্যগতভাবে এই জায়গাটা অনেকটা আপনার পটেনশিয়াল জায়গা, রাজনীতি একটা উর্বভূমি বলা চলে। এখন তো এখানে আওয়ামী লীগের একটা দুর্গই বলা চলে এখানে, এবং ঐতিহাসিকভাবে ওই জায়গাটা অনেক গুরুত্ব বহন করে। সেই জায়গাতে বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত করা, বিএনপির রাজনীতির একটা মূল প্ল্যাটফর্মে নিয়ে আসা, এটা আমরা যদি স্বাধীনতা উত্তর 73 সাল থেকে এই পর্যন্ত হিসাব করি, অর্থাৎ এখানে প্রায় 9 বারের মতো আওয়ামী লীগের বিজয় এখানে ছিল। যদি কয়েকটি নির্বাচন এখানে বিতর্কিতও ছিল, এর মধ্যে বিএনপি 3 বারের মতো তারা এখানে জাতীয় সংসদ নির্বাচন ছিল। বিএনপি যে 3 বারের মতো যে বিষয়টা হতো, 79-তে প্রথম বিএনপি নির্বাচনে যায়, তখন এমপি, তারপরে 96, তারপরে 91 এমপি, গৌরীপুর এমপি হয় নাই। ঠিক আছে, এমপি হয়েছে তখন আওয়ামী লীগ থেকে। পরবর্তীতে উনি মারা যাওয়ার পর উপনির্বাচন হয়েছে, সেখানেও আওয়ামী লীগে পাশ করেছে, ওনার ওয়াইফ পাশ করেছিল। সেটি একটা সিকোয়েন্সে হয়ে যায় আসলে, যে এই গুরুত্বপূর্ণ জায়গাটাতে অবস্থার পরে তারা 96 সনের নির্বাচনে, যখন নির্বাচন হলো, বেসিক নির্বাচনটা, যখন দেশে বেগম খালেদা জিয়া ওই কেয়ারটেকার আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের, সেখানে সংবিধানে যেহেতু এটা সন্নিবেশিত ছিল না,
তখন উনি একটা নির্বাচন করতে বাধ্য হলেন। 17 দিনের মতো সরকার ছিল। নির্বাচন করে উনি আগেই মানে বলে ছিলেন যে উনি নির্বাচনটা করবেন, কিন্তু পার্লামেন্টে শুধুমাত্র সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে উনি করে সেই যখন ভোট হলো তখন 2/3 ভোটের অধিকারী বিএনপি হলো, তখন সেই সংবিধানে সেটা তত্ত্বাবধায়ক সরকারকে সন্নিবেশিত করা হলো, করে তারপরে আবার নির্বাচন দিয়ে দিলেন খুব অল্প সময়ে। ঠিক আছে, এটা 17 দিনের মতো ওই নির্বাচনে তখন আবার আমাদের AFM মহমুদা স্যার আবার বিএনপির এমপি হন। 2001-এ আমাদের আসলে আপনি যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগের দুর্গ, বিষয়টি আসলে এরকম না। তবে আমাদের কিছু আভ্যন্তরীণ দ্বন্দ্ব, নিজেদের দ্বন্দ্ব কাজ করে। ওই 2001-এ যখন আমরা অনেক সময় এটাকে বলা হয় যে বিএনপির চেয়ার টেবিল পাস করছে। আচ্ছা, হ্যাঁ, সেই সময়টা ওই যোগ্য ব্যক্তি না থাকার কারণে, হ্যাঁ সেই সময়টাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গৌরীপুরের জনমানুষকে যখন দাবি উত্থাপন হয়, যখন নির্বাচনী জনসভায় যান, তখন উনি সেই নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন সমস্ত দাবির বিরুদ্ধে, যে আপনাদের সকল দাবি আমি মেনে নিলাম, আমার একটা দাবি। উনি বক্তব্যের মধ্যে এক ধরনের ইঙ্গিত করলেন যে ওনাকে, যেহেতু স্যার তখন মানুষের ওই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক সহচর ছিলেন, সেখান থেকে সেই শ্রদ্ধাবোধ থেকেই এই ধরনের একটা ইঙ্গিত দিলেন যে ভালো জায়গায় নেওয়া হবে। তখন আমরা একদম নিশ্চিত মন্ত্রিত্ব পেতাম। আচ্ছা, আসলে এটা আমাদের দুর্ভাগ্য গৌরীপুরের, যে বলা যায় যে বিভিন্ন প্রেক্ষাপটে দেখা যায় যে ওই যে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন বিএনপি যখন সরকার গঠন করে তখন এইটাই কিন্তু হয়ে যাচ্ছিল। আচ্ছা, বিষয়টা এরকম যে দুর্গ হিসাবে বলা যাবে না, নিজেদের কিছু গ্রুপিং এর কারণে এটা হয়েছে, 2-1 মিস হয়েছে। তার পরবর্তীতে যে 2008-এর যে নির্বাচন, 7 সনে তো নির্বাচন হলো না। সেটা তো 8-এর যে নির্বাচন, সেটা সেনা শাসিত নির্বাচন, সেটা তো দেশি বিদেশি চক্র মিলে এক ধরনের মানে, যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিষয়টি ওনাকে অফার করার পরে উনি ক্ষমতার বিষয়ে যান নাই, যে আমার জনগণ ছেড়ে আমি যাবো না, ওনাকে দেশের বাইরে যাওয়ার কথা বললো। তো এটা তো আপনারা এটা তো মানে এক ধরনের আগাম বোঝাই যাচ্ছিল যে এই নির্বাচনটা কি হতে যাচ্ছে। গণতন্ত্রকে টিকিয়ে রাখার স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং সে যথারীতি ফেল। এর পরবর্তীতে আর কোনো নির্বাচন হয় নাই। সুতরাং সেটাকে আওয়ামী লীগের দুর্গ, সে অর্থে আমি সেটা বলতে চাই। অর্থাৎ এরপর 2008 সালের পর যে বাংলাদেশের যে গণতন্ত্রের পথে যে নির্বাচন মানুষ ভোটের বাইরে ছিল, এরপরে আপনার ধারাবাহিকতা উৎসবমুখর ভোট আমরা দেখছি না, এটা আপনি বলতে চাচ্ছেন? ভোটই তো হয়নি। আমরা যদি মনে করি, অর্থাৎ আপনার এই এলাকার গুরুত্বটা জানার চেষ্টা করলাম, কিন্তু আপনার অ্যাচিভমেন্টের জায়গাতে 2014 সালে আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়েছিলেন। তখন অনেকে বলে যে আপনি পেশি শক্তির, মানে আপনার যে পেশি শক্তির প্রয়োগের মাধ্যমে এই নির্বাচনটার মধ্যে আপনি উপজেলা চেয়ারম্যান, অর্থাৎ ইউনিয়ন থেকে উপজেলা চেয়ারম্যানের আপনার নির্বাচন মানে বিজয় লাভ করেন, সেটা জায়গাতে আপনার এটা আসলে সম্পৃক্ততা কি? আসলে শুনেন, ইতিহাস তো আসলে মানুষ ভিন্নভাবে কিছু বিতর্কিত কথাবার্তাও এসে যায়। ঠিক আছে, আমি যখন 2000 ইউনিয়ন পরিষদ 2003 যখন নির্বাচিত হলাম, তখন কিন্তু আমি মানুষের কাছে ভোট চেয়েছিলাম একটি কথা বলে। সেই কথাটা ছিল যে আমি অন্যদের মতো, অন্য চেয়ারম্যানদের মতো দ্বিতীয়বার আসবো না, যে আমি কাজটুকু বাকি আছে, আমরা যে রাজনৈতিক মানে বলে থাকি আর কি, যে আমার তো কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমাকে আরেকবার ভোট দেন। আমি সেই কথাটুকু বলবো না। আমার যদি সুযোগ আসে, তৎকালীন সময়ে যেহেতু উপজেলা পরিষদ বন্ধ, তখন কিন্তু আমি উপজেলা পরিষদের নির্বাচনে চলে যাব। এটা আমার কমিটমেন্ট ছিল। এটা কমিটমেন্ট, একটা কথা আমি বলেছিলাম। আমি ওই কমিটমেন্টে যাই নাই যে আমাকে ভোট দেন। আমি সেটাই বলেছি যে আমি একবারের জন্য এসেছি, আমার সুযোগ হলে যদি কখনো সরকার উপজেলা নির্বাচন দেয়, তাহলে আমি ওইদিকে ডাইভার্ট হবো। সেই কথা বলেই আমি মানুষের কাছ থেকে ভোট নিয়েছি। তার পরবর্তীতে ওই আমি 2009-এ যখন আমাদের প্রার্থীর সঙ্গে কিছু বোঝাপড়া আর বিষয় থাকে,
উনি ব্যক্তিগতভাবে তৎকালীন সময়ে আমাকে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ওই যখন সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার যখন আসলো, তখন উপজেলা নির্বাচনের একটা ডিক্লারেশনও পাশাপাশি আসলো যে উপজেলা এই সরকার উপজেলা নির্বাচন করে যাবে। তখন সকলের পরামর্শেই আমার যেহেতু একটা গ্রহণযোগ্যতা ছিল, স্বপ্নও ছিল, উপজেলা নির্বাচনের একটা স্বপ্ন আমার ছিল। আমার পার্শ্ববর্তী পাশেই উপজেলা চেয়ারম্যান দেখেছি, মানে এই জন্য আসলে এমপি বা অন্য কোনো স্বপ্ন তৎকালীন সময় পর্যন্ত উপজেলা পর্যন্ত মানে আমার স্বপ্নটা ছিল। তো তখন আমি সেই 2009 কিন্তু সেই কাঙ্ক্ষিত উপজেলা চেয়ারম্যান মানে নির্বাচনে অংশগ্রহণ করি। আচ্ছা। এবং যে রাজনীতির উপর নির্ভর করে আমি ইলেকশনটা করলাম। কোন রাজনীতি? আপনি বিএনপির কথা বলছেন? বিএনপির তো বটেই, বিএনপির বটে। এখানে এমপি সাহেবদেরও একটা ভূমিকা থাকে, ঠিক আছে। সেই অর্থে যেহেতু রাজনীতিতে তৎকালীন সময়ে যে মনোনয়নপ্রাপ্ত যিনি ছিলেন, ওনার সঙ্গে যেহেতু আমার রাজনীতি ছিল, ওনার সঙ্গে এক ধরনের মানে কথাই ছিল এবং উনি নিজেও তৎকালীন সময় উৎসাহিত করেছেন। তো সেই ধারাবাহিকতায় যথারীতি আমি কিন্তু পদত্যাগ করে, হ্যাঁ, আমি কখনোই ওই যে পেশি শক্তির শব্দটা যেখানে বললেন, যে এই কারণে বললাম আর কি, যে আমি পেশি শক্তি দেখাবো দূরের কথা, যে আমার 2টা নির্বাচনই কিন্তু মানে 18 সনের বিষয় আছে, পরে যাচ্ছি। উপজেলা নির্বাচনের সময় কিন্তু পদত্যাগ করে নির্বাচন করলাম। সেই সাহসটা অনেকেরই হয় নাই তৎকালীন সময়ে। যে অনেকেই বলছে যে 2-3 বারের চেয়ারম্যান যারা ইউনিয়ন পরিষদের তারা নির্বাচন করবে। তখন আমি আমার যে তৎকালীন সময়ের যে নমিনি, উনি যথারীতি যে নির্বাচন ফেল করাটাই স্বাভাবিক। উনি আর আমাদের সঙ্গে তখন হঠাৎ করে যুক্ত করে দেওয়া হয়েছে আবার নতুন করে যে 6টা ইউনিয়ন, সদরের 5টা ইউনিয়ন এবং তারাকান্দার একটা ইউনিয়ন। এটা কিন্তু ওই সময় ছিল না, আগে ছিল না। তখন এই অবস্থায় যখন নতুন সংযুক্ত হয়েছে, ব্যাপক ভোটের ব্যবধানেই 1 লাখের উপরে ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী ফেল করেন। এবং নির্বাচনটা যেহেতু সাজানো একটা নির্বাচন, সেক্ষেত্রে এটা হওয়াটাই স্বাভাবিক। তার পরবর্তীতেই আপনার সেই উপজেলা নির্বাচন কিন্তু খুব কম সময়, মানে 22শে জানুয়ারি নির্বাচন ছিল। আমি বলছি সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করি এবং যে নেতৃত্বের উপরে যাদের উপরে আস্থা রেখে, মানে উপজেলা আমরা যখন সংসদ নির্বাচনটা করি, তখন ভাগ করে তো দায়িত্ব নেওয়া হয়েছে যে তুমি এটা দেখো, তুমি ওটা দেখো। তো সেই দায়িত্ব থেকে যে আমার নেতৃবৃন্দের যে দায়িত্ব, ওনার এলাকা স্বাভাবিকভাবেই দায়িত্বের মধ্যে পড়ে। সেখানে কোনো কেন্দ্রে আমি লজ্জাজনক ভোট পেলাম। আচ্ছা। 2009 সালে 3 ভোট পেয়েছি। কিন্তু আমি যেখানে প্রত্যাশা করেছিলাম যে এটার দায়িত্ব অন্যরা নিবেন, আচ্ছা, সেই জায়গাটায় আমি সময় যেহেতু শর্ট, মানে আমি শুরু করেছি নির্বাচন সংসদ নির্বাচনের পরে। আচ্ছা। তখন 20-22 দিন সময়ের মধ্যে, সংক্ষিপ্ত সময়, এর মধ্যে তো নির্বাচন করার খুব কঠিন। এর আগে আমি প্রচারেও যাই নাই। আচ্ছা, ঠিক আছে। মানে আমি প্রচারে গেলে সংসদ ফেল করতে পারে বা তার একটা সমস্যা হতে পারে, এটা ভেবে, এবং সেই ভেবে আমি কোনো প্রচারে যাই নাই যে অন্য কোনো প্রার্থী থাকলে তারা একসাথে সম্পৃক্ত হবে। তো সেই যে সবচেয়ে বেশি লজ্জাজনক অবস্থা হয়েছে আমাদের শীতলা ইউনিয়নে, যে ইউনিয়নটার আসলে দায়িত্ব নেওয়ার কথা ছিল তৎকালীন সময়। এটা আসলে ইতিহাসের সাক্ষী। সেই নির্বাচনে দেখা গেছে যে আমাদের তৎকালীন সময়ে যে মনোনীত সংসদ প্রার্থী ছিলেন, ওনার বাড়িতে কেন্দ্রে আমি 9 ভোট পেলাম। এটা একটা বড় ধরনের একটা হতাশা। তারপরেও 17,500 আমি 5,000 ভোটের ব্যবধানে ফেল করলাম। এরপরে আপনার বাজেয়াপ্ত হওয়া তো দূরের কথা, বেশ মোটা অঙ্কের বড়। আপনার বলতে চাচ্ছি যে 2014 সালে যে আপনি মনে করেন উপজেলা চেয়ারম্যান। আচ্ছা, তারপর আমি সেখানে যাচ্ছি যে সেখানে ফেল করার পরে মানুষ যে এত তাড়াতাড়ি একটি নির্বাচন করে এত অল্প সময়ে এত অসহযোগিতা সত্ত্বেও আমি মোটামুটি একটা পর্যায়ে ছিলাম। 22,000 ভোটে চেয়ারম্যান 17,500 ভোট পেয়েছি। আচ্ছা। তো সেটা একটা বড় অ্যামাউন্ট। সেই কারণে সকলেই তখন
জনমানুষের মধ্যে আর একটা আশার আলো জাগলো যে নেক্সটে আর তাকে থামায় রাখা যাবে না। থামায় রাখা যাবে না। এবং তখন তো আসলে যে প্রেক্ষাপট পরবর্তীতে 2012 থেকে তো শুরু হলো যে ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। 2012 কথা আপনি কেন বলবেন? 12 তো তখন তো মনে করেন যে আপনার 2014 সালে আপনার উপজেলা নির্বাচন হয়েছে। আমি 12 থেকে মোটামুটি 12 থেকে শুরু। আচ্ছা, ফ্যাসিস্ট সরকারের যে মানে কার্যক্রম মানে ওইদিকে জাবিত হওয়ার তাদের যে মন মানসিকতা বা তাদের যে তারা যে স্বৈরাচারী উঠবে একদলীয় বাকশালের যে রূপ, সেটা 12 সন থেকেই মোটামুটি দেখানো শুরু করলেন। হরতাল, অবরোধ, আমাদের প্রথম অবরোধ দেওয়া হলো 12 সনের 9 ডিসেম্বর। সেখানে সেই অবরোধে করতে গিয়ে আমি আহত হলাম। আচ্ছা, রামগোপালপুর মহাসড়ক, সেই মহাসড়কে পুলিশ এবং আওয়ামী লীগ যৌথভাবে আমাদের মিছিলের উপরে অ্যাটাক করলো। আমরা অনেক সিনিয়র নেতৃবৃন্দ তারা আহত হলেন। আমার হাত ভেঙে দেওয়া হলো একদম মানে স্ট্রেট। সে অবস্থায়ও আমি চেষ্টা করেছি মিছিলটিকে ধরে রাখার, তাদেরকে কোনো মতে বাঁচিয়ে নিয়ে যাওয়ার। আমি আমার আপ্রাণ চেষ্টা করে মোটামুটি তৎকালীন সময়ে তখন এইটাকে কেন্দ্র করে এই শুরু হলো মানে যে অস্থিরতা এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মামলা দেওয়া। আচ্ছা, এইটা যে গায়েবী মামলা কিংবা মামলা, আমরা ওই প্রসঙ্গে আসছি। অর্থাৎ মামলা, অর্থাৎ 2014 সালে আপনি অর্থাৎ পেশি শক্তি না, তা আপনার বলতে চাচ্ছেন যে জনগণের রায়ে আপনি 2014 সালে আওয়ামী লীগের আমলে আপনার উপজেলা। আচ্ছা, এরপরে মামলা, অর্থাৎ এই যে মামলার কথা বলছেন, আপনার বিরুদ্ধে অসংখ্য মামলার কথা আমরা জানি। তার আগে আমি জেল খাটে যে 2011 সনে যে নির্বাচনটা হলো ইউনিয়ন পরিষদ, সেই নির্বাচনে আমি যে পদত্যাগ করে চলে আসলাম, তার 2-2.5 বছর পরে নির্বাচন হলো। সেখানে আমার ছোট ভাই রিয়াদুজ্জামান রিয়াদ সেই ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান হলো। তো আমাদের যে বিষয়টা পেশি শক্তি ব্যবহার করে একটা বিরোধী দল সেটাকে করতে পারে, এটা কি বিশ্বাসযোগ্য? এটা হয় না, এটা যেহেতু আপনার রাজনীতি একদম ছাত্র জীবন থেকে দশম শ্রেণী থেকে রাজনীতি শুরু করছেন, অর্থাৎ একটা বল থাকতেই পারে, সেটা এটা মনে করেন যে না থাকা। কিন্তু আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি, খেলাম, মার খেলাম। আচ্ছা, যাক, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি। অর্থাৎ মনে করেন যে আপনি 2014 সালে আওয়ামী লীগ সরকার তখন তারা রাষ্ট্র পরিচালনা করছে, সেই মুহূর্তে আপনি এখানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, সে নিশ্চয়ই অনেকটা কাঠপট ফোড়ায়। কিন্তু আপনার যে মামলা, এই যে আমার জেলও খাটছেন আপনি মনে হয়, তো তখন সময় যে আমি 12 সন থেকে জেল কাটা। হ্যাঁ, অর্থাৎ এই যে মামলা 12 সনে 13 সনে। এখন আমার স্পেসিফিক প্রশ্ন হলো যে আপনার বিরুদ্ধে বহু মামলা, জেল খাটা, এত মামলার পিছনে মূল কারণগুলি কি কি? মূল কারণ হলো যে আসলে স্থানীয় রাজনীতিতে, আমি তো আপনাকে প্রথমে বললাম যে আমরা আসলে গৌরীপুরের উত্তর পাশে আমাদের অবস্থান। সেখানে একজন রাজনৈতিক ব্যক্তি ধীরে ধীরে বেড়ে উঠছে এবং তাদের জনগণের জনপ্রিয় হয়ে যাচ্ছে। সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মূলত বিএনপির রাজনীতিকে গৌরীপুর যাতে কোনোভাবেই দাঁড়াতে না দেওয়া যায়, সেটাই হলো এই এত মামলার উদ্দেশ্য এবং আমাদেরকেই সেই টার্গেটটা করা হয়েছে। সেটা তো মানে আপনাদের অবশ্যই জাতীয় সংবাদ মাধ্যম বা সব কিছুতে জানার কথা, সেই ইতিহাস সংবাদ মাধ্যমেই মানে সাক্ষী দিবে। তাহলে বলে দিতে চাচ্ছেন, অর্থাৎ এই যে সব মামলার সাথে আপনি সরাসরি জড়িত ছিলেন না এবং অনেকটা ষড়যন্ত্রের শিকার হয়ে আপনার বিরুদ্ধে মামলাগুলো। ষড়যন্ত্র বলবো কেন, তখন তো বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার পায় তারা। 14 সনে মানে বিএনপি নির্বাচনে ভোটের নির্বাচন হয় নাই, ভোট হয় নাই, 154 সিট তারা এমনিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ইতিহাসের রেকর্ড বোধহয় পৃথিবীর কোথাও সেই রেকর্ড আছে কিনা যে ম্যাক্সিমাম সিট ডিক্লেয়ার্ড, সরকার গঠন তাদের নিশ্চিত। সেখানে আপনি এভাবেই তো আসলে ফেসিবাদী হয়ে উঠেছে, মানে ধীরে ধীরে এই ওই যে বিগত ফেসিস্ট সরকার। ফেসিবাদটা কিভাবে হলো? তারা তো আস্তে আস্তে শুরু করলো, 14 সন ভোটবিহীন নির্বাচন করলো, তারপরে 18 সনে দিনের ভোট রাতে করলো, 2024-এ ডামি নির্বাচন করলো। আচ্ছা, ওই প্রসঙ্গে আমরা যাচ্ছি। অর্থাৎ মানে বোঝা গেল যে ষড়যন্ত্র না হলে, অর্থাৎ আপনারা যে অপ্রতিকূল পরিস্থিতিতে মামলা শিকার হচ্ছেন, জেল খাটছেন, এটা আমরা দলের
নিবেদিত প্রাণ হিসাবে, নিজেকে একজন দলের কর্মী হিসাবে নিজেকে বিবেচনা করে দলের সমস্ত আদর্শ এবং সমস্ত কর্মসূচি মেনে রাজপথে সাহসী ভূমিকা রেখেছি। সেই কারণে এটা আওয়ামী লীগের চক্ষুশূল হব না আমি, এটা তো না হওয়ার কোনো কারণ। এখানে একটা আপনার এক ভাই মানে ফাঁসি মানে একটা তার বিরুদ্ধে মানে যে একটা মার্ডার কেসে কোনো সুব্রত কি মার্ডার কেসে সে তার বিরুদ্ধে একটা অভিযোগ, তারপরে এটা প্রমাণিত হওয়ার কারণে মানে একটা ফাঁসি হয়েছে। এটা কি এটার সাথে আপনি সম্পৃক্ত ছিলেন? আসামি ওই মামলায় কি আপনি আসামি ছিলেন? না, আমি আসামি ছিলাম না। ঠিক আছে, আমার দুই ভাইকে আসামি করা হয়েছে এবং দুই ভাইকেই, একজনকে যাবজ্জীবন, সে চাকরিরত অবস্থা ছিল এবং ঘটনার দিনও সে ছোটো ভাই, আমার সবার ছোটো ভাই, টঙ্গীতে চাকরি করতো তখন একটা ফ্যাক্টরিতে, ওই সেখানে চাকরিরত অবস্থা, এবং সে এদিন গৌরীপুরেই না ছিল না। তারপরে এগুলার নেটওয়ার্ক মানে সমস্ত কিছু কিন্তু কোর্টের মাধ্যমে আমরা নেওয়ানোর চেষ্টা করেছি এবং নিয়েছেন। তার পরবর্তীতেও তাকে যাবজ্জীবন দেওয়া হলো। আচ্ছা, আর রিয়াদকে ওই যে আসলে যে কথাটা বললেন যে প্রমাণিত হওয়া বা এটা তো একটা ফরমায়েশি রায় ছিল। ঠিক আছে, এটা ওই মামলাটা ছিল পৌরসভার, ঘটনাটা ছিল পৌরসভার নির্বাচন কেন্দ্রিক, তাদের নিজেদের দ্বন্দ্ব। তখন ওই সময়ে যার কথা বললেন সে মেয়র প্রার্থী হলো, আরেকদিকে রফিকুল ইসলাম, উনি মেয়র প্রার্থী। এই দুই প্রার্থীর দ্বন্দ্বে এই ঘটনা। তো সেটার মূল ভিকটিম হলো আমরা, তারাও আসামি। আওয়ামী লীগের 9 জনকে ছেড়ে দেওয়া হলো, খালাস দিয়ে দেওয়া হলো। আর আমরা যারা বিএনপি করি, ছাত্রদল করতো, আমার ভাই সহ সকলকেই 7 জনকে ফাঁসি। ঠিক আছে, 7 জনকে ফাঁসি, 3 জনকে যাবজ্জীবন, 19 জন অভিযোগপত্র দাখিল হয়েছিল, 9 জনকে বাদ দেওয়া হয়েছে। তো এই যে যিনি এই বিচার, এটা ডিউ লেটারের মাধ্যমে, এটার অনেক কাহিনী, এগুলা বলে আমি বলি আর শেষ করে দেই যে ওই যে যিনি বিচারক ছিলেন, ওনার নাম মনির কামাল, ট্রাইব্যুনাল 3 দ্রুত বিচার আইন। এই 5ই আগস্টের পরে এই সরকার তাকে কিন্তু 18 জনকে যে বিচারককে যে উনিও একজন। আচ্ছা, মানে ওইখানে যে টাকার বিনিময় হয়েছে এটা প্রমাণিত। মানে আচ্ছা, তো আপনি বলছেন যে ওটা মনে করি মামলার সঠিক রাইট হয় না, এটা রাইট প্রশ্ন। আচ্ছা, আমরা আরো প্রসঙ্গে আগাই একটু, যে এই যে আপনার দুই ভাই মনে করেন যে চেয়ারম্যান তারা নির্বাচিত হয়েছিল, অর্থাৎ এই চেয়ারম্যান নির্বাচন অর্থাৎ আপনার রাজনীতি সম্পৃক্ততাই তাদেরকে চেয়ারম্যান বানানোর একটা মানে উৎসাহ বা অনুপ্রেরণার জায়গায়। এখানে অনেকে অভিযোগ করে আপনি এখানে ব্যাপক ধরনের আধিপত্য বিস্তার ছিল আপনার, এবং এটা আবার এমন আছে যে এটা কি আসলে আধিপত্য ছিল না বিরোধী দলের আপনার যারা শত্রু বা সবাইকে তাদের একটা বিরূপ আচরণ? এটা নিঃসন্দেহে অপপ্রচার। এটা যখন একজন মানুষ জনপ্রিয় হয়ে ওঠে তখন তার বিরুদ্ধে এটা কি চিন্তা করা যায় যে আমি বিএনপির মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমার ছোট ভাই রিয়াজুজ্জামান সে আপনার বিএনপির মনোনীত দানের শীষ প্রতীকের প্রার্থী 2016-তে। সে আওয়ামী লীগের সঙ্গে ভোট পেয়েছে, 1-to-1 নির্বাচন হয়েছিল, ভোট পেয়েছে 15,000 আর হলো আপনার 5,000, 10,000 আর 5,000, 15,000 ভোট কাস্ট হলো, 10,000 এবং 5,000 আওয়ামী লীগের সঙ্গে আমাদের পার্থক্য। কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের সেই ভোট না, আমাদের ইউনিয়নটা কাছাকাছি, এটা আমরা সবসময় মনে করি। কিন্তু তারপরেও আমাদের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, আমাদের মানুষের সঙ্গে মিশা, মানুষকে আমাদেরকে ভালোবাসে, সেটা আপনি গিয়ে আমি আপনাকে অনুরোধ করব যে জনপ্রিয়তা না পেশি শক্তি, সেটা আপনার সরজমিনে একটু দেখে আসেন যে কি। আমাদের বিরুদ্ধে একটা কথা বলতে পারবেন না যে রাজনীতির বাইরে আমাদের কোনো ভাইয়ের যে কারো কোনো পেশি শক্তি ব্যবহারের কিংবা চাঁদাবাজির কিংবা অন্য কোনো ফৌজদারি মামলা, ঠিক আছে, অন্য কোনো এতে কোথাও নাই। যাক, আমরা সেটা আসলে আমরা জানার চেষ্টা করবো হয়তোবা, আপনি চমৎকার বলেছেন। অর্থাৎ আমরা আরো আগাই যে আপনি আওয়ামী লীগ আর অর্থাৎ আপনার রাজনীতির যখন উত্থান, তখন আওয়ামী লীগের রাজনীতির মধ্যে একটা কঠিন সময়ের মধ্যে আপনার রাজনীতি উত্থানের দিকে যাচ্ছিল। অর্থাৎ তখন যে আওয়ামী লীগকে আপনি দুঃশাসন বলছেন, এই দুঃশাসন আপনি বিএনপির জন্য
মানে বিএনপির রাজনীতির মানে একটা যখন সেই সময়টাতে আপনি গুরুত্বপূর্ণ কি কি ভূমিকা মনে করেন আপনার ছিল? আপনার ভূমিকাটা কোন মানে সত্যিকার অর্থে বিএনপির জন্যই ছিল, না আসলে কোনো ব্যালেন্স চেক এন্ড ব্যালেন্সের রাজনীতি আপনি করছেন তখন? চেক অ্যান্ড ব্যালেন্স বলতে কি বোঝায় আসলে এটা আমি আমি নিজে জানি না, বুঝিও না। ঠিক আছে, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হলাম 2014 সনে, আরেকবার নির্বাচন করলাম। সেই নির্বাচনে ফেল করলাম, মোটামুটি একটা বিগ অ্যামাউন্ট ভোট পেলাম। তখন মানুষ স্বপ্ন দেখেছে। ওই নির্বাচনটাতে আবার নয়া নির্বাচনে কিন্তু একটা আমাদের গৌরীপুরে একটা প্রচলিত ছিল, পাশ করেছে একজন আওয়ামী লীগের, নিয়ে গেছে আরেকজন। তখন 2014 যখন নির্বাচন আসলো, তখন সবাই ভাবলো যে ও মরবে তবু বুট ছাড়বে না, মানে মাঠ ছাড়বে না, বা ওই যে গণার সময় উপস্থিত না থাকা এক প্রার্থী কিন্তু ছিলেন না 2009 সনে, মাঠ ছাড়বে না। এটা আমি তো ওয়ার্কও করতে পারি নাই মামলার দায়ে। আমরা তো মার্চ মাসে আমাদের নির্বাচন, ফেব্রুয়ারিতে গিয়ে 12টা মামলার জামিন নিলাম একসাথে। ওই সময় সরকার বিরোধী আন্দোলন, মানে ওই শেখ হাসিনা পদত্যাগের কথা ছিল, তারপর পদত্যাগ করা হয় নাই 2013 25 অক্টোবরে। সে থেকে যে আমাদের আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনের মাধ্যমে আমরা একসাথে, মানে ওই সময় তো ঢালাও সারা দেশে। এটা তো আমার মানে মামলাগুলো তো যখন দেখবেন যে মামলাগুলো যখন জননিরাপত্তা, তখন জননিরাপত্তা সব মানে সব উপজেলায়, যখন দ্রুত বিচার সব উপজেলা, সারা বাংলাদেশের দ্রুত বিচার। যখন দেখবেন যে আপনার আমরা সেটাকে বলিল যে ওই যে আপনার যেগুলো আমাদের যে বিস্ফোরক আইনে মামলা, সন্ত্রাস মানে সারা দেশে বিস্ফোরক, মানে এটা একটা আওয়ামী লীগের একটা ট্র্যাডিশন ছিল। এটাতে কেউ বের হইতে পারে না, কোনো উপজেলা এটার বাইরে না। যে উপজেলায় মনে করেন যে সময় যেটা সিজন, মানে সিজনাল মামলা, মানে এরকম একটা বিষয়। ঠিক আছে, যে এখন দ্রুত বিচার, সারা দেশ দ্রুত বিচার। এখন মানে ইয়া হবে কালো আইন, যেটা জনবর্তায়ন 2000 ওইগুলোকে ফেস করে কি আপনি মনে করেন যে আমি কতবার জেল কেটেছি। যে আমি যদি আমার সঙ্গে যদি ওই ধরনের আপনি যে কথা বললেন চেক অ্যান্ড ব্যালেন্স সেটা থাকতো, তাহলে আমি কিভাবে এত জেল আমার হলো, এত মামলা কেন আমার বিরুদ্ধে হলো। তার পরবর্তী আরেকটা বিষয় আমি আপনাকে বলি, যে আমাকে বহিষ্কার করা হবে উপজেলা চেয়ারম্যান পদ থেকে। সেটা আগাম একটা বার্তা আসলো, আবার একটা দৈনিক সংগ্রাম। সারা বাংলাদেশের জনপ্রিয় মানে স্থানীয় সরকারের এগুলাতে তাদেরকে মূল্যায়নের একটা মূল্যায়ন না, তাদেরকে আমরা যখন পাশ করলাম তখনই ঠিক ওই সময়টার মধ্যেই তাদেরকে 21 জনের নাম আসলো পত্রিকায়, ছবি সহ। তার মধ্যে আমিও একজন। মানে সারা বাংলাদেশের আপনার ওই যে সিটি কর্পোরেশনের মেয়র সহ যারা জনপ্রিয়, তারা তাদেরকে সরকার টার্গেট নিয়েছে, তাদেরকে বরখাস্ত করবে। সে বরখাস্ত মোকাবেলা আমাকে 2বার 3বার করতে হয়েছে। ঠিক আছে, তার পরবর্তীতে শুনেন আর একটা বিষয় বলে দেই, সেটা হলো কে কিভাবে জানে আমি জানি না, যে 9 মাসের ভাতা আমি নিয়েছি, অদ্যাবধি আমি সেই ভাতা পাই নাই। কিসের ভাতাইতে? উপজেলা চেয়ারম্যানের ভাতা থাকা অবস্থায় আপনি কোনো ভাতা নেন নাই? না, 9 মাসের ভাতা পেয়েছি, তারপরে গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, আমাকে আর দেওয়া হয় নাই। আচ্ছা, আমি আবেদন করেছি ওই ডিসি সাহেবের অর্ডার সহ, জিপির মতামত সহ, ওনারা মতামত দিয়েছেন দেওয়ার জন্য, তারপরেও সেগুলো আর দেওয়া হলো না। তো এখন পর্যন্ত আমি সেগুলো পাই নাই। এখন তো সরকারি উপজেলা চেয়ারম্যানের কোনো কার্যক্রমই নাই। না 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 না, ও কার্যক্রমের সাথে তো সম্পৃক্ত না। এটা একটা মানে ওই আইনের একটা কোথাও দিচ্ছে না, ওই প্রসঙ্গে দিচ্ছে না। তারা সবাই তো নিয়ে গেছে, বাকিরা নিচ্ছে। হ্যাঁ, ও সবাই নিয়ে গেছে। আমি একমাত্র ব্যক্তি বোধহয় যে এখন পর্যন্ত পেলাম না। ওইটাও কি রাজনৈতিক না? সময় এই সরকার তো এখন এটা নিয়ে আসলে ওইভাবে চিন্তা করে না। যদি আপোষ করতাম তাহলে প্রায় 20 লক্ষ টাকার মতো আমার সেখানে বাকি আছে। তাহলে বলেন চেক এন্ড ব্যালেন্স আপনি করেন নাই? নিঃসন্দেহে না। আচ্ছা, তাহলে আমরা যদি 2024 সালের 5ই আগস্টের পরের দিকে যাই, 2024 সালে 5ই আগস্ট যে একটা যে আপনার যে ফেসিবাজের কথা বললাম যে তারা পতন, এই পতনের পর সারা দেশের মতো আপনার এলাকা তো গৌরীপুরের এখানে ব্যাপক অপ্রীতিকর ঘটনা মানে ঘটছে। ওই ঘটনার সাথে আপনার যেহেতু রাজনীতি করেন, আপনি কর্মীর সমর্থক থাকবে, এটা স্বাভাবিক। তাদের
মাধ্যমে এই ধরনের অপ্রীত ঘটনাগুলি ঘটেছে বলেই অনেক জায়গায় অভিযোগ আছে। আপনি কি মনে করেন আসলে কি এটার সাথে আপনার লোকজনই সম্পৃক্ত ছিল, না অন্য কোনো লোকদের দুর্বৃত্ত নিয়ে ঘটনা ঘটছিল? আমি আপনাকে মানে কিছু যুক্তি দাঁড় করিয়ে দিই। যুক্তি হলো, যখন একজন নেতা তার অবস্থান থাকে অনিশ্চিত, অর্থাৎ আপনারা জানেন হয়তো 20শে জুলাই আপনার আমাদের যে গৌরীপুরে কলতাপাড়াতে 3 জন শহীদ হয় ছাত্র জনতার গণ আন্দোলনে। সেই ছাত্র জনতার আন্দোলনে যে 3 জন শহীদ হয় তখন এই সরকারি তৎকালীন সরকারি একটি উল্টো মামলা করে। সারা দেশে একই অবস্থা হয়েছে। বিএনপি বা অন্যান্য নেতৃবৃন্দের বা যাকে যেভাবে মনে করেছে যে এখানে নেতৃত্ব বা এসেছে তাকে। আমি কিন্তু প্রধান আসামি ছিলাম সেই মামলার, এবং প্রধান আসামি গ্রেপ্তার হয়েছি। যখন গ্রেপ্তারকৃত অবস্থায় আমার যদি 5ই আগস্ট যদি না হতো, আমরা কি তখন এই 3টা খুনের দায়ও কিন্তু, মার্ডারের দায়ও কিন্তু আমাদের উপর যেত। এবং পাশে লিখা আছে এখান থেকে মার্ডার মামলার উদ্ভব। তার মানে আরেকটা মামলা তৈরি করে রাখা, যে মামলার বিবরণ নেই আমাদেরকে, যে 64 জনকে আসামি করে, আমাকে 1 নম্বর আসামি করে, মূল আসামি করে আমাকে পুলিশ অ্যারেস্ট করলো। তখন কিন্তু অ্যারেস্টের বিষয়টা অত বেশি ছিল না, তবু আমাকে অ্যারেস্ট করা হলো। আমি 6 তারিখ জামিনে মানে ওই যে রাজবন্দী হিসেবে সকল সারা বাংলাদেশের রাজবন্দীতে মুক্তি 6 আগস্ট। তো ওই 6 তারিখে আমি মুক্ত হলাম। তাহলে আমি যখন 5 তারিখও তো অনিশ্চিত, কেউ জানে না কি করতে যাচ্ছে অনিশ্চিত না। তখন একজন নেতা যার উপর নির্ভর করে কর্মীরা থাকে, তখন সেই নেতা যখন তার জীবন, তার কি অবস্থা সেটা যখন কর্মীরা অনিশ্চিত হয়, তাদেরকে সেভ করবে কি? আমার আরেক ভাই তো জেলেই 2022 সন থেকে, ঠিক আছে। তাহলে তাদেরকে সেভ করার মতো কে ছিল? মানে তারা যে এই উৎসাহ করবে, এটা আমি এক ধরনের যুক্তি দিলাম। সেটা আপনাদের মানার বিষয়, বা আজকের এই লাইভ যারা দেখছেন তাদের মেনে নেওয়ার বিষয়, যে নেতা যখন অনিশ্চিত অবস্থায় জেলখানায় বন্দী, তখন এই ঘটনা ঘটলো। আমরা তো 5 তারিখেও জানি না, 5 তারিখ রাত্রিবেলা আমরা জানতে পারছি যে সরকারের পতন, না মানে আমাদেরকে ছেড়ে দিবে, কালকে সকাল থেকে আমাদেরকে ছেড়ে দেওয়া শুরু করবে। রাত্রিবেলা জানতে পারছি, রাত্রিবেলায় কিছু ছাত্রদেরকে রাত্রিবেলায় জামিন দেওয়া হয়েছে। তো সেই সাথে মানে একটা আশা জাগলো। তো সেখানে আমাদের কর্মীদের তো যে আমাদের কি হবে বা কি অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা তো হতাশ ছিল সবাই, আমার আশার অপেক্ষায় ছিল সবাই। এবং ময়মনসিংহের ইতিহাসে জেলখানা থেকে কাউকে সম্বর্ধনা দিয়ে এভাবে নেতাকর্মীরা নিয়ে এসেছে আমাকে, আমার জীবনে আমি এরকম, মানে আপনি অর্থাৎ দলের জন্য বা মানুষের জন্য কাজ করার জন্য সেই প্রাপ্তিটা, হ্যাঁ মানে সেই 5ই আগস্টের পর পেয়েছে। তারা এত মানে পাইছে, উৎসাহের মধ্য দিয়ে আপনাকে নিয়ে আসছে, ঠিক আছে। যা ধ্বংসযজ্ঞ আসলে একটা প্রেক্ষাপট চেঞ্জের পরে একটা বিপ্লব, গণ আন্দোলন, এই আন্দোলনের পরে কম বেশি হয় ঘটনা, এটা অস্বীকার করা যাবে না। যখনই কোনো বিপ্লবের মাধ্যমে হয়, তখনই ওই যে আপনি আমার জমি নিয়ে গিয়েছিলেন, তখন এটাকে গিয়ে আমি গিয়ে ধরতেছি, মানে এরকম কর্মীদের মধ্যে বা এর মধ্যে যারা আন্দোলনকারী থাকে তাদের মধ্যে এক ধরনের যে এখন তো তোরে পাইছি, এক ধরনের একটা প্রতিক্রিয়া দেখা দেয়। সেটা তো সাময়িক সময়ের জন্য দেখা দেয়, কিন্তু গৌরীপুরে ধ্বংসযজ্ঞ হয়েছে কিছু জায়গায়, বেশ বড় বড় কিছু প্রাতিষ্ঠানিক ধ্বংসযজ্ঞ হয়েছে। সেগুলো আমি দাবি করবো আপনাকে যে আমাদের নেতাকর্মী, আমার নেতাকর্মী ছিল, কারা ছিল সেটাতে এটা গেলেই মানে আপনারা ইচ্ছা করলেই জানতে পারবেন। এখানে এই যে হিরণ ভাই, এখানে মনে করেন যে আপনি মনে করেন এমপি, তৎকালীন সময় এমপি, তার বাড়িতেও ততক্ষণ পর্যন্ত হামলা হয় নাই, আমার জন্য রেখে দিয়েছে। তা আপনি আসার পর কি হামলা করছেন? অসম্ভব। সেটা কি আপনি মানে আপনার জায়গা থেকে মানে প্রোটেকশন দেওয়ার মানে? অবশ্যই, এটা কি বলেন, তারা ভয় পাইছে। আমাকে এসপি সাহেব নিজে গিয়ে দেখা করছেন আমার সঙ্গে, যে ওই থানা, আমি তো রুটটা নিয়েছিলাম থানার সামনে দিয়ে আসবো আর কি, থানার সামনে যা থানা ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কেন থানা ভয় পাবে? থানাকে প্রোটেকশন দিব আমরা, ঠিক আছে। আমি এই কথা বলছি, উনি মানে আশ্বস্ত হয়েছেন এমনভাবে। আমি থানার সামনে দিয়ে আসলাম, এবং এই রাস্তার পথেই এমপির বাড়ি পড়ে, সেখানে কেউ একটা ফুলের টুকা দিছে। এটা আপনি মুক্ত হওয়ার পরে আর কি এই ধরনের অপ্রীতিকর অসম্ভব। আমি মুক্ত হওয়ার পরে
গরিপুর থেকে শ্যামগঞ্জ গেলাম ওই এই রিসিপশনের মাধ্যমে। শ্যামগঞ্জ যেহেতু আমার ইউনিয়ন, সেখানে কিছু দোকান পড়ার কথা। 4 তারিখে শ্যামগঞ্জ একটি ব্যাপক আন্দোলন হয়েছিল, ছাত্র জনতার গণ আন্দোলন হয়েছিল, এইটার মুখোমুখি অবস্থানও হয়েছিল। পাশাপাশি আমার ফেসি সরকারের আওয়ামী লীগের সঙ্গে পাশাপাশি অনেক দোকানপাট ভাঙচুর হয়েছে। তখন আমি গরিপুর আসাতে শ্যামগঞ্জবাসী আমাকে নিয়ে গেল। সেখানে কিছু অংশ আবার নেত্রকোনার অংশ আছে, মানে হালকা অংশ। আমি সমস্ত দোকান দেখে এসে প্রায় রাত্র 11টা সাড়ে 11টা যখন গরিপুর আসলাম, তখন এসে শুনলাম যে ভবেশশীল নামে এক ব্যক্তির দোকান ভাঙচুর না, বন্ধ। ভাঙচুরের কথা আমি শুনি না। আমি তখন আমাকে যে আমাদের এক নেতা আছে যেহেতু হিন্দু সম্প্রদায়ের, উনি আমাকে বারবার নক করছিলেন যে আপনি চলেন একটু দেখে আসি। রাত্রে আমি 12:30টায় ওখানে যাই। যাওয়ার পরে বাসার ভিতর থেকে ডেকে নিয়ে আসে, কথা বলি। তারপরে উনি বললেন যে কি করা যায়, মানে আমি বললাম যে আপনাদের জন্য আসলে কি করতে পারি, কে বা কারা আপনাকে থ্রেট দিচ্ছে, ভয় পাচ্ছেন? ভয়ই তো আসলে কিছু কিছু ছেলে ফেলে, সে কারা তারা আমাদেরকেও জনগণের সামনে, অনেক জনের সামনে, যে আমাদেরকেও বা আমার কোনো পরিচিত ব্যক্তি, তখন উনি কিন্তু বলতে চান নাই। এবং দেখা গেলো আসলে ভয়, মানে এক ধরনের ভীতিকর অবস্থা। আমি বললাম যে ঠিক আছে, আমি কালকে সকালে আমি একটু সময় কম পাবো, কারণ আমি একটু আমার এলাকায় একটু ঘুরবো, আমি 3টায় আসবো। 3টায় আমি এসে আমার দোকান খুলে দিব, দেখি কে থ্রেট করে, মারলে আমাকে মারবে। আপনি রাজি আছেন? জি রাজি আছি। আমি 3টায় যথারীতি আসলাম 7 তারিখে, এসে দোকান খুললাম। আমি কিন্তু এটার কথাই জানি। পরবর্তীতে যখন দেখলাম যে অনেক দোকানপাট বন্ধ, ঠিক আছে। প্রত্যেকটা দোকান আমি ঘুরে ঘুরে, এবং অনলাইন যে ওই যে নিউজ পোর্টাল যারা ক্যামেরা নিয়ে সাংবাদিকতা করে এখন, তাদের এরকম ব্যাপক বীর, মানে আমাকে ঘিরে, যে আমি এই কাজ করতে, আমি জানিও না করতে আসলো। তারা এই অবস্থা সারা গরিপুরে 50-এরও অধিক টোটাল মিলাইয়া আমি দোকানপাট করে দিলাম। যারা কেউ কিছুটা হয়তো বা থ্রেটের শিকার হয়েছেন ভয়ে, আর কেউ এমনিতেই ভয় পাইছেন, বিশেষ করে সংখ্যালঘু শ্রেণীটা একটু ভয় পাইছে। তারা আমরা তার পরবর্তীতে কিছুদিন পরে পূজার বিষয় ঘটলো। আপনি যদি চান আমি এখনই ভিডিও বের করে দিতে পারি। সমস্ত পূজা মন্দিরে আমার লোকজন, পাহারা না, শুধু মানে গেঞ্জি, মানে একই কালার গেঞ্জি একই নিয়ে একদম পাহারার ব্যবস্থা করলেন। এবারও সেই পাহারা মানে ব্যবস্থা করা হলো, ঠিক আছে, আমার তরফ থেকে। অন্য কেউ সেটা করেন নাই। আমি সেখানে মানুষকে নিরাপত্তা দেই, যে মানুষজনকে আমি আমার জীবনের বিনিময়ে চেষ্টা করি। আমার ভাই, সে আমার জীবনের বিনিময়ে সে চেষ্টা করে গেছে, মানুষের এত ভালোবাসা, আমার চেয়েও সে জনপ্রিয়। বাস্তবতা যেটা দেখা যায় যে মানুষের যে কান্না, মানুষের যে হাহাকার, মানে আমাকে এখনো শুনতে হয়, ঠিক আছে, আমার ভাইয়ের জন্য। আমার ভাইয়ের জন্য বলে যে আমি কেন এখন পর্যন্ত বের করে আনতে পারলাম না, সমস্ত দেশের রীতিমতো বের হয়ে গেছে। আচ্ছা যাক, আমরা মানে তাহলে এখন আপনি মনে করেন যে গরিপুরের এখন মানে সংক্ষিপ্ত করে বললেন যে গরিপুরের এখন বর্তমানে মেন সমস্যা কি? আপনাকে বড় বড় কোন সমস্যা আছে আপনার দৃষ্টিতে এই মুহূর্তে? মানে আমরা একটু মানে গৌরীপুরের যে সমস্যা, সেটা যদি আমি চিন্তা করি, আমাদের কিছু এইভাবে লাইভে এসে অনেক কিছুই আসলে বলা যাচ্ছে না। আমাদের কিছু ঐতিহ্যগতভাবে কিছু পরিবার আছে, না ওইটা একটু আমি এটুকু বললাম যে ঐতিহ্যগতভাবে কিছু পরিবার আছে, তাদের হাতে সময় সময় মানুষ জিম্মি হয়। মানে আমি আপনাদের মাধ্যমে এইটুকু জনগণের সামনে বা সারা দেশবাসীর সামনে বললাম যে এইটুকু, এটা কিছু কিছু যেমন এখন পর্যন্ত আমরা যে ওই সাব রেজিস্ট্রি অফিস, সেটা অবস্থাটা আমাদের কাছে ভালো না, ঠিক আছে, গরিপুরে। সেই অবস্থা থেকে আমি ইউনোর সঙ্গে, আমি ওই সেনাবাহিনীর সঙ্গে অনেকবার মিটিং করেছি, অনেকবার। এখান থেকে মুক্ত করতে পারলাম না জনগণকে অদ্যাবধি। এখন আমি কি করব? আমি কি মারামারি করব এবং সেটা কার দখলে কিভাবে আছে, ইচ্ছা করলে আপনারা জানতে পারবেন। আচ্ছা তাহলে বলতে পারেন বড় ধরনের সমস্যা আছে কিছু এই ধরনের সমস্যা, মানে এলাকা ভিত্তিক।
যে কিছু এলাকা আমার কিছু লোকবল আছে, আমরা এটা করে যাব, এরকম কিছু কিছু বিষয় আছে। আধিপত্য তারা ধরে রাখবে। মানে আধিপত্য বিস্তার করে যাবে যেটাকে তারা। আপনারা বলছেন যে এটা গৌরীপুর পৌরসভায় বিশেষ করে দেখে নেন, ঠিক আছে, খুঁজে নেন, একটু খুঁজে নেবেন। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছেও সেই দাবি জানাচ্ছি, ঠিক আছে। যে ধন্যবাদ। তাহলে আমরা এখন একদম এলিমেন্ট মূল পয়েন্টের দিকে একটু আসার চেষ্টা করি। অর্থাৎ এই যে আপনার আজকে আমরা যখন লাইভ করছি, আজকে হলো নভেম্বর মাসে 11 তারিখ, অর্থাৎ 9 নভেম্বর, আজ থেকে 2 দিন আগে আপনার এলাকায় অর্থাৎ বিএনপির অর্থাৎ দুই পক্ষের মধ্যে বড় ধরনের একটা সংঘর্ষ হয়। এই সংঘর্ষে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং 20 জনের মানুষ আহত হয়েছে। এই সংঘর্ষটা মানে কেন ঘটলো, মানে এটা এই মুহূর্তে, মানে আপনি এখন তো আওয়ামী লীগ নাই, প্রথম কথা হলো যে এই মুহূর্তে আমার প্রশ্ন, এই মুহূর্তে আওয়ামী লীগ কেন এই সংঘর্ষটা হইলো এবং এখানে একজন মানুষের প্রাণ হারানো 20 জনের আহত, এটা একটু আমরা একটু বলেন। প্রথম যে কথাটা, যে সংঘর্ষে প্রাণহানি, এই শব্দটাকে, এই বাক্যটাকে আমি এলাও করছি না, এলাও করছেন না, ডিনাই করছি, ঠিক আছে। যে সংঘর্ষে প্রাণহানি, ঠিক আছে, যে সংঘর্ষে প্রাণহানি, আমরা যে সমস্ত তত্ত্ব এই মৃত্যুকে নিয়ে জানি, ছেলেটার বাড়ি হলো ছাত্রদল মাইন্ডেড বা এরকম খ্রিস্টপুর ময়মনসিংহ বাড়ি, উনি এখানে কিভাবে আসলো এটা আসলে জানা যায় না। আপনি যেখানে সমাবেশটা ছিল, মানে আমি প্রতিপক্ষই বলি, তাদের সমাবেশ ছিল, আমার সমাবেশ হলো, আমি নারী সমাবেশের আয়োজন করেছিলাম। আমার একটি সমাবেশ কাঙ্ক্ষিত, যেটি আমি কিন্তু দেশনায়ক তারেক রহমানের সমস্ত নির্দেশনা মেনে আমি সমস্ত শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমি প্রোগ্রাম করেছি, প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে প্রোগ্রাম করেছি, আমি সুশীল সমাজকে নিয়ে প্রোগ্রাম করেছি, শিক্ষক সমাজকে নিয়ে প্রোগ্রাম করেছি, ঠিক আছে। এগুলো আমি শ্রেণী বিশেষে আমি কোনোটাও বাকি রাখিনি। আমার একটা নারী সমাবেশের বাকি ছিল, বা নারীদের নিয়ে বাকি ছিল, যে বিএনপি নারীদের জন্য আগামী দিনে কি করবে এবং বিগত দিনে কি করেছে, 31 দফায় কি আছে, এটা হলো আমার নারীদেরকে আমার জানানো, ঠিক আছে। গ্রামের মহিলারা যাতে আরও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যাতে পৌঁছে, বা তারা যাতে কর্মক্ষম হইতে পারে, কিংবা 31 দফায় তাদেরকে সম্পৃক্ত করে সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ বাস্তবায়নের যে দেশ আমাদের ভারতের চেয়ারম্যান তারেক রহমান সেই দেখছেন, তার আলোকেই 5 তারিখের পরবর্তীতে আমার সকল কার্যক্রম এটাই ছিল। তো সেইটার অংশ হিসাবে আমি বললাম যে এটা যেহেতু সুযোগ হয় নাই, এর মধ্যে মনে হয়েছে আমি এটা করে ফেলি। এর আগে আমি ওই দিন যখন 7ই নভেম্বর আমরা একই জায়গায় প্রোগ্রাম করলাম, ওই সভাস্থল থেকে ঘোষণা দিলাম যে 9 তারিখে আমরা একটা নারী সমাবেশ করব। না হলে এত লোকের, মানে যদি পূর্ব ঘোষিত না হতো, তাহলে এত মহিলা, আপনার 3-4 হাজার মহিলা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। আপনারা ভিডিও দেখলে মানে আন্দাজ করতে পারবেন, এত মহিলা আসার কথা না। আমি 1000-2-এর একটা মানে চিন্তা করেছিলাম, তখন কিন্তু আমাকে দিক বিদিক শূন্য হইয়া লোকজনকে পাঠাইয়া মানে চেয়ার আনতে হলো। মহিলারা মাটিতেও ইয়াতে বসে পড়লেন, রাস্তার উপরে পাশে আপনার ওই যে ত্রিফাল বিছিয়ে নিয়ে বসে পড়লেন। এই যে মা বোনদের যে এটা আমার কথা শোনার জন্য বা বলার জন্য বা এ করার জন্য, তাদের কিছু কথাবার্তা বলার জন্য এসেছেন, এই আগ্রহে সেটা আমি ব্যাপকভাবে অনুপ্রাণিত। এরকম একটি শান্তিপূর্ণ নারী সমাবেশে কেউ এসে, যে কেউ হোক, হামলা করতে পারে, এটা আমি এই সভ্য জাতি হিসেবে আমি এই নির্মমতায় বর্বরচিত হামলা আমি প্রত্যাশাই করিনি। তখন আমি স্টেজে ছিলাম, আমার সঙ্গে সকল নারী সদস্যরা স্টেজে বসা, যারা কিছু কিছু কথাবার্তা বলবেন সমাজের জায়গার। তো ওনাদের উপস্থিতিতে আমি দেখলাম যে ওদিক থেকে, যেদিকে ওনার যে দিকটায় আমাদের যে আরেকটি সভা ছিল অনেক দূর, কিন্তু আমাদের দেখবেন ওনাদের বক্তব্য আছে যে পৌর শহরের একটু বাইরে, আর আমি ঠিক একদম পৌর শহরের মিডিলে। তাইলে বিষয়টার দূরত্বটা 1 কিলো হইতে পারে, ঠিক আছে, বা কম বেশি হইতে পারে। তো সেই জায়গা থেকে তারা এখানে বাজারে আসবে, এবং ওই যে মৃত্যুর কথা যারা বললেন,
তাদের স্টেজ থেকে পড়ে গেছে। ওই পক্ষের? হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওইখানে অবস্থা স্টেজ থেকে ছেলেটা পড়ে যায়। ঠিক আছে, আমরা এটাই শুনেছি এবং এটার যথেষ্ট ডকুমেন্ট আছে। আপনি হাসপাতালের যে নিয়ে যাওয়ার একটা নোট করা হয়, সেই নোট আমার সংগ্রহে আছে, যে আপনারা নোট করা হয় যে বহি, নোট বহি যেটা, সেখানে বিবরণ যে কিভাবে মৃত্যুর কারণটা, কারণ না এটা বিবরণটা যে মানে হাসপাতাল তো মৃত অবস্থায় নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কে কে কিভাবে করতে নিয়ে আসলো সেখানে সুস্পষ্টভাবে লেখা আছে। যে এবং আপনার বেশ কয়েকটা টিভির সামনে রেখে পরবর্তীতে সংবাদ সম্মেলন করা আছে, যেটা স্ট্রোক জনিত কারণে মৃত্যু। এবং ওই একটা ঢাকা পোস্টে একটা বিবৃতি আছে ছাত্রদল এক জয়েন কনভেনর, এখান থেকে স্টেজ থেকে যখন সে হয়ে যায় তখন আমরা পানি দিই, পানি দিয়ে তারপরে যখন দেখছি জ্ঞান বুঝতেছে না, আমরা তাড়াতাড়ি করে নিয়ে যাই। সেটা সভা চলাকালীন বা শেষ পর্যায়ের বিষয়। তো এই সময় তো কোনো গরিপুরে কোনো মানে ঘটনা নাই। সভা শেষ করে তাদের যথারীতি তাদের জনবল কম হয়েছে কিনা বা কি কারণে সেটা আমি জানা নাই। আমি তো মনোনয়নের বিপক্ষে, আমি যে 7 তারিখে দীর্ঘ 1.5 ঘন্টা বক্তব্য দিলাম টানা, সেই বক্তব্যের কোথাও একটি জায়গায়ও যদি আমি মনোনয়নের বিপক্ষে বলে থাকি, আমরা দল মনোনয়ন দিয়েছে, সেখানে দল একটি সুযোগ করে দিয়েছে যে উনি ফখরুল ইসলাম সাহেব, উনি আমাদের মহাসচিব, উনি নিজে বলেছেন, প্রথমে একটু অন্যভাবে বলছেন, পরবর্তীতে আবার নাম ঘোষণার পরে আবার বলেছেন যে এটি একটি প্রাথমিক সম্ভাব্য তালিকা। এখানে শরিক দলের যে আসনগুলো আমরা শরিক দলে রেখেছি সেখানে আলোচনাপূর্বক হইতে পারে, নিজের দলের যে আসনগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে একদম ভেঙ্গে সুন্দর করে উনি বলেছেন সেগুলো তা আলোচনার মাধ্যমে বা পুনর্বিন্যাস হতে পারে। তো সেইখানে তো যেহেতু এটা ঘোষণা, দলের ঘোষণা, একদম মহাসচিবের ঘোষণা, জাতির সামনে ঘোষণা, প্রেসের সামনে বিজ্ঞপ্তি, তো এইখানে এই ঘোষণার সুযোগ যদি আমি দলের অভ্যন্তরে থেকে দাবি জানাই, তাহলে সেটা কি দলীয়ভাবে কোনো অগ্রহণযোগ্য বিষয়? কোনোভাবেই না। আমি আমার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছি যে আপনারা সর্বোচ্চ কথাটুকু যদি বলতে পারবেন 7 তারিখের মিটিংয়ে, এদিন তো আর মিটিং করতে পারি নাই, দেশ টিভি একটা লাইভ করেছে এদিনের মিটিংয়ে, লাইভটা আছে, দেখেন। মানে আপনি বলতে চাচ্ছেন, আমি বলতেছি যে আমি সেই বক্তব্যে বলেছি যে সর্বোচ্চ কথাটুকু এটা বলতে, ধানের শীষের ভোট চাই, মনোনয়ন পরিবর্তন চাই, এর বাইরে কোনো কথা কেউ বলতে পারবেন না। আমরা একটা স্লোগান দাঁড় করাইছেন, হ্যাঁ, ধানের শীষের ভোট চাই, মনোনয়ন পরিবর্তন চাই। এই কথাতে কি ওই আপনার এই যে দলের মানে এইটা আমি ওই দিন ঘোষণা দিচ্ছি, আমি প্রথম এই দিন জনসম্মুখে আসি ইয়ার পরে, ওই আপনার মনোনয়ন ঘোষণার পরে আর কি, সম্ভাব্য যে তালিকা ঘোষণা করলো, এই দিনে আমি 7 তারিখে আসি। তো ওই দিনে আমি নারী সমাবেশের ঘোষণা দিই। তো সেই জায়গায় পুলিশ এসআই হানিফ, আমি নাম বলে দিলাম, আগের দিন রাত্রে বেলা আমাকে উনি বলেছেন তার প্রোগ্রাম হবে কলেজ মাঠে, কোনো সমস্যা নাই, তারা আপনারা যেখানে করতেছেন মানে করেন, কোনো ইয়া নাই। তারা যেহেতু শহরে ঢুকবে না, নারীদের বিষয় আছে, শহরে কেউ ঢুকলে একটা বিষয় আছে না, আপনারা আপনাদের শান্তিপূর্ণভাবে করেন। আমি সেভাবে হিরণ ভাই, আমরা তাহলে যেটা বুঝলাম যে আসলে যে এখানে সংঘর্ষ, আমরা দেখলাম এখানে সংঘর্ষ ভাঙচুর হয়েছে, এটা কোথায় হয়েছে? আপনার এই মঞ্চের সামনে যে আমার মঞ্চে হামলা হয়েছে, তারপর এই যে 3000 মহিলা, তাদের ভাই, তাদের বাবা, তাদের ছেলে, সবাই তো আর আসে নাই। যখন এই হামলাটা হইলো, এরা দিক বিদিক শূন্য হয়ে গেল, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না, মানে মহিলাদেরকে যে যারা আসছে তারা বাড়ি থেকে ছুটে আসে নাই, তারা তাদেরকে সেফটির জন্য তারা বাড়িতে ছুটে আসে নাই, ছুটে এসে খুঁজে নাই। তখন একটা জনসমাগম হয়েছে, তাও একটা 1-1.5 ঘন্টা পরে। তখন কিছু স্লোগান হয়েছে যে মানে তাদের মতো করে, যেটা মানে সবচেয়ে বড় সত্যিকারের ঘটনা। আর পাল্টা এই যে ধাওয়া পাল্টা দেওয়া, এই শব্দটায় আসলে একটা মানুষের যে জীবন মানে নষ্ট করে দিতে পারে, সেটা শেষ করে দিতে পারে, এটার সবচেয়ে বড় ভুক্তভোগী আমি। ধাওয়া পাল্টা দেওয়া মানে হলো যে আপনি আমাকে ধাওয়া করে আমরা মারছেন, আমরা মারছি, তো এখানে তো এককভাবে হামলা করা হলো। আচ্ছা, তাহলে আমরা মনে করেন যে এখানে যে ঘটনার এরপর রেস্ট কাটতে না কাটতেই
আমরা হ্যাঁ মানে এটা আপনার এই যে ঘটনাটা যেভাবে ঘটুক না কেন, অর্থাৎ এখানে একটা আপনার মানুষের যেভাবে একটা মানুষ প্রাণ হারিয়েছে, কয়েকজন মানুষ আহত হয়েছে, কিন্তু এটা দুই পক্ষের মধ্যে, বিএনপির মধ্যে। কিন্তু এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আপনার বিএনপি কেন্দ্রীয় জায়গা থেকে আপনি গৌরীপুর উপজেলার আপনার আহ্বায়ক, বিএনপির আহ্বায়ক জি এবং আরো 5 জন নেতাকে বহিষ্কার করা হলো। এই যে 5 জন নেতা আপনি সব বহিষ্কার করা হলো, এই বহিষ্কার আদেশকে আপনি কিভাবে দেখছেন? আসলে আপনাকে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে একটা ঘটনা মানে নারী সমাবেশে ঘটলো, তখন পর্যন্ত আমি নারীদের সংগ্রহে ব্যস্ত। এই যে বলতেছে যে অনেকটা মানে মোটামুটি 7টা 7:30 হয়ে গেছে, তখন পর্যন্ত খুঁজে খুঁজে বের করা হচ্ছে, কেউ হসপিটালে, কেউ এই বাসায় ওই বাসায়। মানে এই অবস্থায় বললো যে আমাদের তো একটা আসলে সাংবাদিক সম্মেলন করা উচিত। আমাদের নেতৃবৃন্দ পরামর্শ তাৎক্ষণিকভাবে ওই জায়গায় দাঁড়িয়ে আমি স্থানীয় সাংবাদিককে তাৎক্ষণিকভাবে ডেকে আমি সাংবাদিক সম্মেলন করি, এবং সাংবাদিক সম্মেলনে এই বর্বরচিত যে হামলা সেটার বিচার দাবি করি দল এবং প্রশাসন, আমার দলের হাইকমান্ডের কাছে, যে এটা তো বোঝাই যাচ্ছে যে ওই তারপরে তো ফুটেজ দেখলামই, ঠিক আছে, এর মধ্যে ইতিমধ্যে তো কম বেশি দেখা হয়েছে, এবং সেই আপনার দেশ টিভিতে লাইভ টেলিকাস্ট করছিল, তা সেটা দেখলে একবারে সুস্পষ্টভাবে বলা যাবে। এবং আশ্চর্যের বিষয় হলো অস্ত্র নিয়ে এইখানে মানে অস্ত্রের একটা মহিলা সমাবেশ এটা হতে পারে, আমি কল্পনার আমি যখনও এই যে ঘটনাটা ওই দিক থেকে কেমন জানি একটা লাগছিল আমার কাছে, তখন আমি বলছি এটা এরকম কোনো বিষয় না, এই অসম্ভব, মানে নিজের কাছে একটা বিশ্বাস, কেউ পাগলে এই কাজ করবে নাকি যে একটা মহিলা সমাবেশ হামলা করবে। সেই জায়গা থেকে এইটার প্রতিবাদে আমি সাংবাদিক সম্মেলন করলাম, যেটার সুষ্ঠু তদন্ত এবং তদন্তপূর্বক আহ্বান জানাইলাম। এর কিছুক্ষণ পরেই আমাকে শুনতে হইলো, এর মধ্যে আমি শুনলাম যে একটা নিউজে এনটিভিতে ওই একটা নিউজ করা হয়েছে, সেটা ভিন্নভাবে বলা হয়েছে। তো আমি সেই নিউজটা দেখার চেষ্টা করলাম, দেখলাম। তখন আমি ওই সাংবাদিক সাহেবের সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে, যেন নাম দিয়ে করা হয়েছে, আমি ওনাকে প্রশ্ন করলাম, দেখেন আপনাদের কোনো তথ্য আমি পাই নাই, যে কারণে আমি এভাবে লিখছি। এখন উনি আসলে আমাকে সেই জবাবটা আসলে কেন জানি মনে হলো যে মানে আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে ভাই এরকমভাবে লিখলেন যে আমাদের মানে এখানে হামলা হলো, সেই জায়গায় আপনি লিখলেন, এটা সকল সাংবাদিক উপস্থিত ছিল, এত এত সাংবাদিক, গরিপুরের স্থানীয় সাংবাদিক, 3টা মনে হয় টিভি ছিল, ঠিক আছে, তো এই তাদের উপস্থিতি ছিল, এর মধ্যে তাদের কাছ থেকে আপনি মানে এটা ওনাকে বললাম, বলার পরই শেষ করলাম। 5 মিনিট পরে উনি বললেন যে দেখেন, আচ্ছা এটা আমি দেখি, একটু ঠিক করে দিচ্ছি, যে বা এটা আমি তথ্যের উপর ঘাটতি ছিল, এই জন্য এভাবে লিখে ফেলছি, যে আপনি ভিডিও ফুটেজ দেন, আমি এখন তো রাত্রে সম্ভব না, কালকে। এই কথাটা উনি আমাকে নিজে বললেন ফোনে, ঠিক আছে। তো বলার পরে একটু পরে উনি আবার ফোন দিলেন, উনি ফোন দিয়ে বললেন যে আপনি যে বললেন যে আপনার দল তো এখন আপনাকে বরখাস্ত করে দিচ্ছে। মানে আপনাকে মানে যে জিনিসটা প্রত্যাশার মধ্যে আবার একটা বড় ধরনের ধাক্কা আপনার কাছে ছুড়ে দেওয়া হলো, যে আপনার তো এখন দলেই নাই। হ্যাঁ, উনি মানে সংশোধন করে এটা উনি নিজেই বললেন করবেন, সেখানে আবার বড় ধরনের একটা আপনার আঘাত। আমি হোপলেস হয়ে গেলাম স্বাভাবিকভাবেই, যে এটা হইতে পারে, কেন হইলো, কি সমস্যা, আমি আসলে কি কারণে এটা হলো এটা আমি জানি না। আমার জীবনে দলের বাইরে থেকে বা দলের বিদ্রোহ করার রেকর্ড আমার জীবনে নাই। কিন্তু আপনাকে এখন আপনি কি মনে করছে, দলকে আসলে এই যে বহিষ্কার করলো, এই বহিষ্কারটাকে আপনি কি মানে তার দলকে জাজমেন্ট করে করা হয়েছে, না এটা মানে তার একটা কোনোভাবে যেভাবে এটা আপনার উপরে চাপাই দিয়েছে? আমি আসলে কি বলবো, এটা জাজমেন্ট কি হয়? জাজমেন্ট তো আমাকে তো ন্যূনতম আত্মপক্ষ সমর্থনের যে বিষয়টি আছে, সেটা তো আমাকে মানে কেউ আমাকে জিজ্ঞেস করে নাই, আমাকে কোনো কথা আমাকে বলা হয় নাই যে তুমি এটা করছো, ঠিক আছে। আমাদের প্রথম দিন যখন মানে এই যে মনোনয়ন বঞ্চিত পরে কিছু তো মানে বিদ্রোহর দেখা দিয়েছিল, তৎকালীন সময় আমাদের সাংগঠনিক সম্পাদক আমাকে মানে কথা বলছেন তার পরের দিনই, যে ট্রেনে এক ধরনের একটা মনে করেন যে প্রতীকী একটা অনশন করার চেষ্টা করা হয়েছিল। তো সেটা ওরকম জনদুর্ভোগ কোনো কিছু না। তারপরে এগুলোর কথা বললেন যে এগুলো কিন্তু ভালো দিক না।
আমি তাৎক্ষণিকভাবে মাথায় চিন্তা নিলাম যে এইভাবে তো এটা তো দলের বাহিরে হয়ে যাবে। আমি সবাইকে আমার বাড়িতে ডাকার চেষ্টা করলাম এবং বললাম, পরিবর্তনের মানে শুরু করলাম। তারপরে কিন্তু এটা আমি একবারে লাস্ট পর্যায়ে একবারে 7 তারিখে আমি সেই জায়গায় নিয়ে আসলাম যে আপনি বলতে চাচ্ছেন অর্থাৎ আপনার এই বহিষ্কারাদেশটা আপনাকে বিস্মিত করেছে এবং আপনি এটাকে আসলে যে আমি জানি না, আমি আসলে বলতে পারবো না এখন পর্যন্ত। আমি জানি না যে কি অপরাধ আমার, মানে অপরাধ আপনাকে জানতে না না আমি জানি না। আচ্ছা, এখন মনে করেন যে আপনি এখন যেহেতু অপরাধ জানেন না, কিন্তু আপনি তো একজন বহিষ্কৃত নেতা এসে যেহেতু তাদের প্রেস নোট আমাদের কাছে আছে, ওই প্রেস নোটে আপনি বিএনপির এখন কেউ না। আমাকে কিন্তু এই প্রেস নোটটা ব্যক্তিগতভাবে আমাকে থ্রু করা হয় নাই, কিন্তু আমি জেনেছি, আমি দেখেছি। হ্যাঁ, আমরা গণমাধ্যমে আমাদের কাছে আছে। এখন তো আপনি বিএনপির কোন মানে কোন কর্মী সমর্থক, বিএনপির কোন নেতা বলা যাবে না আপনাকে। এখন যদি আপনি বিএনপির সাথে সম্পৃক্ত না থাকেন, তাহলে আপনার রাজনীতির মাঠে আপনার পরিচয় কি হবে? এখন শুনেন, আমি বিএনপির আপনি অন্যান্য ঘটনাবলীর যদি আমি হিসাব করি, যারা বিএনপির রাজনীতি করে এরকম কোনো না কোনো ভাবে কোনো কিছুর শিকার হয়েছেন, তারা কিন্তু মাঠে থেকেই কিন্তু সেটার রিকভারি পেয়েছেন। তো আমি সেই প্রত্যাশায় থাকবো এবং মাঠেও থাকবো এবং সেই প্রত্যাশা করব। আমি বিশ্বাস করি যে দেশনায়ক তারেক রহমান উনি অত্যন্ত সুচারুভাবে এই দলকে পরিচালনা করছেন। ঠিক আছে, ওনার কাছে সেই ভুল মেসেজ যদি পৌঁছে থাকে, বা আমি জানি না উনি জানেন কিনা, সেটাও আমি জানি না, বা এখান থেকে হয়েছে কিনা সেটাও আমার জানা নাই। তো সেই জায়গা থেকে এই আজকে যেহেতু আপনি আমাকে যখন পরশুদিন সম্ভবত ফোন করা হয়েছিল আমার থেকে, তারপরে গতকালকেও কথা হলো, একদিন চেঞ্জ হয়েছে, আমি কিন্তু রাজি হলাম যে আসলে যদি কোনোভাবে আমার এই কথাটুকু পৌঁছে যে সারা জীবনের যে দলের প্রতি যে মানে শ্রদ্ধাবোধ, দলের কর্মসূচির প্রতি যে শ্রদ্ধাবোধ, সর্বশেষ যে কঠিনতর আন্দোলন গিয়েছে, যেটাকে আমরা বলি 28 অক্টোবর পরবর্তী, সেই আন্দোলনে সম্ভবত 39টা প্রোগ্রাম ছিল। সেখানে 35টা প্রোগ্রামে আমি সশরীরে উপস্থিত। নির্বাচনের আগে ঠিক 16-17 তারিখের দিকে আমরা জুমে ভারতীয় চেয়ারম্যানের সঙ্গে জড়িত হইলাম। উনি কিন্তু এই অবস্থা দেখে মোটামুটি নেতৃবৃন্দকে সেই জুমে বললেন, যারা আগামী দিনের নেতা হওয়ার স্বপ্ন দেখেন, নির্বাচন করার স্বপ্ন দেখেন, জনগণ যদি তখন আপনারা যারা নাই মাঠে সশরীরে নাই, সশরীরে থাকার জন্য আর কি উদ্বুদ্ধ করলেন উনি, নাই তাদেরকে জনগণ কিন্তু ধরবে, তখন কিন্তু আমি কিছু বলবো, আগামী দিনে যখন নির্বাচন পাবো আমরা। তো সেই যে বিষয়গুলো, সেই যে কথাগুলো, সেই কথাগুলো তো আমার কাছে একটা বাণী, সেগুলো থেকেই তো আসলে নিজেকে তৈরি করা এবং নিজেকে ভাবা যে আমি আমার মনোনয়ন আমি পাবোই, মানে এরকম একটা আত্মবিশ্বাস। যে সমস্ত প্রশ্ন হয়তো বা করতেও পারেন, ক্রাইটেরিয়া যাই না। এখন আমরা উপস্থিত অর্থাৎ বোঝা গেল যে আপনি রাজনীতির মাঠে আছেন, থাকবেন, ঠিক আছে। এখন পরিচয়টা আপনি এখন যেহেতু সেটা আপনি স্বীকার করছেন না, আমি আরেকটু কথা বলি। এখানে আরেকটা বিষয় এসেছে যে মনের মধ্যে, 2014 সালে যখন আমি উপজেলা ইলেকশন করি, সেই উপজেলা ইলেকশনে কিন্তু আমার কেন্দ্র থেকে যে চিঠি আমাকে দেওয়া হলো নির্বাচনের, সে আমি মনোনয়নকে, এটা কিন্তু সমর্থন না, এই প্রথমবার কিন্তু দল মনোনীত প্রার্থী দিল আর কি, ঠিক আছে। তো সেই মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ বলেন বা প্রার্থীর শেষ পর্যায়ে গিয়ে যখন আমাদের শেষ হয়ে যায়, ওই যে উইথড্র করার তারিখ শেষ হয়ে যায়, তার পরবর্তীতে কেউ রাখে তাকে বরখাস্ত করা হবে, এটাই নিয়ম। উনি সেই নির্বাচনের মানে সেই মনোনয়নের বিরোধিতা করে নিজের প্যাডে সিংহাসনের উপজেলা বিএনপির তখন আহ্বায়ক প্যাডে তখন দিলেন। তার পরবর্তীতে নির্বাচন গেল, নির্বাচনের আগের দিনও একটা মানে জালিয়াতি করে আমি বহিষ্কার মনে হয় ওই ওনাদেরকে, যাদেরকে বহিষ্কার হলো উনি না, ওনার সমর্থিত তাদেরকে ওই চিঠির আলোকে উনি আর একটা চিঠি তৈরি করে নিজের হাতে বিলি করলেন। ইকবাল সাহেব একদম নির্বাচনের একদিন আগে, আমরা ইকবাল সাহেব আমি বলতেছি, তাকে কিন্তু দল বরখাস্ত করা হলো 2014 সনে। সেই দল
যে দলে উনি সকল সদস্য মানে প্রাথমিক সদস্য পদ থেকে সহ অব্যাহতি পাইলেন, সেখান থেকে দল 18 শুনে ওনাকে নমিনেশন দেয় না। আমার আমি কিন্তু চূড়ান্ত মনোনয়ন পাই 18 শুনে। এটি হয়তো আমাকে ডিক্লারেশন দেওয়া হয় চূড়ান্ত। প্রাথমিক যে 2-3 জন প্রথমে সব জায়গায় দিয়েছে, তারা তো সবাই প্রাথমিক। আমাকে চূড়ান্ত ডিক্লারেশন দেওয়া হয় এই যে সংবাদ সম্মেলনের মাধ্যমে। এটা তো চূড়ান্ত না, কিন্তু তৎকালীন চূড়ান্ত লাস্ট পর্যায়ে যেহেতু দেওয়া হয়, চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। তার পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাত্র 4:30 বা 5টার দিকে এই ঘোষণাটা আসলো গুলশান অফিস থেকে। এই উনি 11টা 11:30 দিয়ে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে ফোন করলেন। ফোন করে কিছু অসুবিধার কথা উনি বললেন। সেই অসুবিধাগুলো উনি বিবরণ দিলেন, অনেক কথা এগুলো বলার দরকার নাই। উনি আমাকে বললেন যে এইটুকু আশ্বস্ত করলেন যে আগামী দিন হবে আপনার, আগামী সব কিছু হবে আপনার। সেই অনুযায়ী আমার সঙ্গে উনি পৌরসভার মনোনয়নগুলোর সঙ্গে কথা বলেছেন, সব জায়গায় অনেক কথা বলেছেন পর্যায়ক্রমে, মানে ওনারই আছে। সেটা আমার স্বপ্ন। এক হলো উপজেলা চেয়ারম্যান বানানোর পরে জনগণ কিছুটা স্বপ্ন দেখাইছিল, এবং আমাকে কিন্তু মনোনয়নের আগে বলেন উনি কিন্তু আমাকে খুঁজে নিয়েছিলেন। তারেক রহমান সাহেব? জি, উনি আমাকে খুঁজে নিয়েছিলেন ওই 18 সনের আগে। আমি কিন্তু ওনাকে কোনোদিন ফোনও দিই নাই বা ওনার কিন্তু যোগাযোগ করাতে আমার সেই সামর্থ্য বা সেই লন্ডনে যোগাযোগ করার মতো বিষয় আমার মাথার মধ্যেও ছিল না। উনি কিন্তু 6 মাস আগে 18 সনের প্রথম দিকে উনি আমাকে উৎসাহিত করলেন, আমাকে কিছু দায়িত্ব দিলেন। আমি আসলে হয়েছি, আমাকে মনোনয়ন পর্যন্ত দিলেন, চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত সকল কিছু উপেক্ষা করিয়া। উনি তখন যথেষ্ট কথাবার্তা তৎকালীন সময় আমার সঙ্গে হয়েছে। উনি কিছু দায়িত্ব যেগুলো সুচারুভাবে পালন করলাম, কিছু রিপোর্টের কাজ করালেন, আমাকে দেওয়া হয়েছে। সেখান থেকে উনি কিছু কথাবার্তা আমি অগ্রিম কিছু বলতে চেয়েছিলাম যে আসলে সেই প্রসঙ্গে যেহেতু এই প্রার্থীদের কথা আমরা বলছি, যে ওনার শ্বশুর বাড়ি বা উনি ট্রান্সকম গ্রুপের যে মালিক লতিফুর রহমান হলো ওনার ডেইলি স্টার, প্রথম আলো, এই 2টা পত্রিকা তৎকালীন সময়ে বিএনপিকে সাপোর্ট দিচ্ছিল। তাদের সাপোর্ট উইথড্র করা হবে, এবং সেটা ওনারা প্রাথমিকভাবে বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলোকে করে গেছেন, শুনেন নাই। কিন্তু যখন ডক্টর মাহমুদুল্লাহ সাহেব কথা বললেন ওনার সঙ্গে, যে তারা তো হুমকি দিচ্ছে, উইথড্র করে নেবে তাদের তৎকালীন সময় তো এই বলয়টা ডক্টর কামাল হোসেন কাজ করছেন। তখন উনি যখন এই কথা বললেন যে দেশের জেলে, আমি দেশের বাইরে, এই অবস্থায় পত্রিকা ছাড়া, এই 2টা পত্রিকা ছাড়া তো আমার কাছে কোনো মিডিয়া নাই। তখন উনি যখন এই কথাগুলো বললেন, একটা উদাহরণ দিলেন যে নিজের পুতুল নিজেই ভেঙে দিতে গেলে আমার কিরকম কষ্ট, নিজে পুতুল বানানো। আমি কথার পরে আর একটি কথাও সমস্ত কথা মেনে নিয়ে ব্ল্যাকমেইল করা হলো না, নো ব্ল্যাকমেইলিং করা, এই যে মিডিয়ার কথা বলে মনে করেন আপনার না, এটা ওই সময়ের অবস্থাটা কিন্তু এরকমই ছিল। এটা অনস্বীকার্য। কোনো পত্রিকা কি তৎকালীন সময় একটি শব্দ লিখতে পারছে? তারা যেহেতু কম বেশি লিখেছে, তো সেটি উনি এটা বুঝালেন আমাকে, ঠিক আছে, এটার ব্ল্যাকমেইলিং কেন হবে? উনি আমাকে বুঝালেন যে এই অবস্থা। ইকবাল সাহেবের কি একটা ধরনের, লতিফুর রহমান হলো ট্রান্সকম গ্রুপের মালিক। এই ট্রান্সকম গ্রুপের হলো 2টা পত্রিকা, প্রথম আলো, ডেইলি স্টার। আচ্ছা, এইটাই হলো মানে আমার জীবনের সকল ব্যর্থতার মূল কাটি আমি মনে করি। যে আমরা যদি মনে করি এখন একটু এইদিকে যাই, অর্থাৎ এইটা হতে পারে। কিন্তু পরে যখন বললেন যে তখন আগামী প্রেক্ষাপট একই রকম থাকবে, সেরকম না। আমি এবং উনি ওনার মানে যে সমস্ত কথা বলেছেন, সকল দায়িত্ব উনি আমাকে কথা বলেছেন, আমার সঙ্গে করেছেন। তা আমি ভেবে নিয়েছি যে স্বপ্নকে আরো ত্বরান্বিত করা হয়েছে, এবং যে সমস্ত ক্রাইটেরিয়া সর্বশেষ বিএনপি দিয়েছে, সবচেয়ে বড় বিষয় মনোনয়নের ক্ষেত্রে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল আমার দ্বারা, আমি 100-তে 100 পাই। আচ্ছা, মানে মনোনয়নের যোগ্যতার ক্ষেত্রে আপনি কোনো ক্ষেত্রে পিছিয়ে ছিলেন না? কোনো ক্ষেত্রে আমি পিছিয়ে না। এখানে এলাকাগত গ্রহণযোগ্যতা, আচ্ছা, ঠিক আছে, বলা হয়েছে যে এলাকার গ্রহণযোগ্যতা,
এই দলীয় মামলার বাইরে কোনো মামলা আছে কিনা, আওয়ামী লীগের সঙ্গে লিয়াজু, 5ই আগস্টের পরবর্তীতে কোনো ঘটনার সম্পৃক্ততা, এগুলো আমরা জেনেছি। 5টি? হ্যাঁ 5টি, ঠিক আছে। তো এই 5টি কাটিয়ে একটিতে আমি যদি সঠিক নাম্বার দেওয়া হয় আমি 100-তে 100 পাবো। আচ্ছা, এটা তারপরে আমি কিভাবে ভাববো যে আমি মনোনয়ন পাচ্ছেন না? মনোনয়ন পাচ্ছি না, ঠিক আছে। আর স্বপ্ন, মানুষজন তো সেই স্বপ্ন দেখেছে, তারা দেখিয়েছে, আমি দেখেছি, পাশাপাশি স্বপ্নের পথে আপনি হাঁটছেন। সেই স্বপ্নের পথে হাসছি যে সেটা আসবে, সেটা যেমন অপ্রত্যাশিত ছিল। গতকালকের ঘটনা তো বললামই যে আমি সেই নির্বাচনে কিন্তু প্রার্থীর চেয়ে বেশি 18 নির্বাচনে আমি প্রমাণ ডকুমেন্টারি দেখাতে পারবো যে প্রার্থীর চেয়ে বেশি আমি কাজ করেছি, মানে সমাবেশ করেছি, মিটিং করেছি, এগুলো আমার যেহেতু আগে করে অভ্যাস বেশি বেশি তো করেছি, ঠিক আছে। তো সেই জায়গায় যেহেতু, আর উনি আমার 14 সনে বিরোধিতা করে বরখাস্ত হলেন, উনি 18 সনে মনোনয়ন পেলেন। কষ্টের জায়গাগুলো মানে অনেক বিস্তৃত, মানে আসলে এটা একটা মানে একটা একজন প্রার্থীর যে কয়েকদিন আগে যিনি দল থেকে বরখাস্ত হলেন, সেখানে আমাকে মনোনয়ন দেওয়া হলো, সেই মনোনয়ন সেই বরখাস্তকৃত ব্যক্তিকে দেওয়া হলো। তাহলে আমি আশাবাদী লোক। আপনি এখন আশা দেখছেন? আমি আশা দেখছি। আচ্ছা, তাহলে আমরা মনে করি, আমার বিশ্বাস যে ভারত চেয়ারম্যানের কাছে সেগুলো সুন্দরভাবে পৌঁছবে এবং উনি জানবেন সেগুলো, ঠিক আছে। তো দেখে বিবেচনা করবেন এবং আমার বহিষ্কার উদ্র করে আমাকে মনোনয়ন দিবেন, সেটা আমি বিশ্বাস করি। আচ্ছা, তাহলে মনে করি আমরা যদি এখনো এই পর্যন্ত এখনো যেহেতু আপনার প্রত্যাশার জায়গাটাতে এখনো আমরা বার্তা পাইনি, অর্থাৎ প্রত্যাশিত এই গৌরীপুরের যে এখন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি থেকে প্রাথমিকভাবে, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন, অর্থাৎ ওনার মনোনয়নটাকে মানে আপনার দৃষ্টিতে কেন মনে করছেন যে এটা সঠিক হয় নাই, মানে ওনারকে কেন আপনি যোগ্য মনে হচ্ছে না, মানে এটাকে আপনি আপনার জায়গা থেকে? সবচেয়ে বড় বিষয় হলো যে উনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে একটি আন্দোলনের সরাসরি ছিলেন, এই রেকর্ড নাই। 28 অক্টোবরের পরবর্তী একটি আন্দোলনে যদি রেকর্ড থাকে, একটি আন্দোলনে কোনোদিন মিছিল করেছেন আন্দোলন সংগ্রামের, এটা যদি রেকর্ড থেকে থাকে, আমি স্বেচ্ছায় নির্দ্বিধায় মনে করেন যে আমি একদিনের রেকর্ড থেকে থাকে 28 অক্টোবর পরবর্তী 2024-এর 17ই ফেব্রুয়ারি পর্যন্ত আমি এর মধ্যে 6 বার অ্যারেস্ট হলাম, বারবারই বের হলাম। উনি মামলা যারা খেলেন তাদের কোনো খোঁজখবর নিয়েছেন কতগুলো লোকের, আমি কতগুলো লোককে নিয়ে হাইকোর্টে এসে একবারে 250 লোককে নিয়ে গিয়েও আমি জামিন করেছি, ঠিক আছে, একসাথে নিজের মানে যতটুকু পারি অর্থায়নে যারা আমার সঙ্গে আছেন তারাও হেল্প করছেন, আমি কম বেশি সহযোগিতা করে আমি সেই সমস্ত মামলা থেকে জামিন নিলাম। 18 সনের নির্বাচনের মামলায় যে উনি প্রার্থী, এটা তো ওনার দেখার কথা ছিল। তার পরবর্তী সময়ে কখনো মামলার কোনো দায়ভার নিছেন বা কোনো কিছু করছেন, তো এই যে এত মামলা, আপনি সারা দেশের মামলা তো আপনি জানেন, সারা দেশ থেকে গৌরীপুর বাইরে না, এই যে যেখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা, উনি রাষ্ট্রপতি ছিলেন, উনি স্বাধীনতা যুদ্ধের ঘোষক ছিলেন, সেই পরিবারকে যেখানে এই ফ্যাসিস্টরা সম্মান দিয়ে দাঁড়ায় নাই, তা সেই পরিবারের যে কষ্ট, সেই পরিবারের যে যন্ত্রণা, সেই পরিবারের যে নির্যাতন, তার চেয়ে তো আমার নির্যাতন কিছুই না। আমি নিজেকে সেইভাবেই মনে করেছি এবং সেটাই দেখেছি, ঠিক আছে। সেইভাবে দেখে ওইটা দেখেই অনুপ্রাণিত, এবং জিয়া পরিবার এর সঙ্গে অনেক বড় বড় নেতারা অনেক সময় দল ধ্বংসের মুখে পড়েছে। তৃণমূল, আমি সেই তৃণমূলের নেতা, আমি তৃণমূল কখনোই সবসময় জিয়া পরিবারের সঙ্গে ছিল, আমি এখনো আছি, ইনশাআল্লাহ আমি পর্যন্ত থাকবো। না, আমার কথা হলো যে স্পেসিফিকলি আপনি একটা কারণ দিয়েছেন যে উনি আন্দোলন সংগ্রামের মাঠে এই যে জনসম্পৃক্ততা ছিল না, জনসম্পৃক্ততা এবং দলীয় কর্মী সমর্থকদের বিপদ আপদে উনি ভাবে অনেকবার ছিলেন না, জনসম্পৃক্ততা ছিল না। পাবলিক সাধারণ মানুষকে আপনি কত পার্সেন্ট মানুষ ওনাকে চিনেন? এবং তারপরে ওনার বিরুদ্ধে মামলা, দলীয় বাইরে বা রাজনীতি মামলা, ওই একটা 2টা মামলা আছে দুইটা মামলা, ওই নির্বাচনের সময় ওনাকে আসামি করা হয়েছিল, কিন্তু এর পরবর্তীতে মামলাতে নেই, কোনোদিন হাজতও কাটেন নাই, কোনোদিন জেল কাটেন নাই, কোনো নির্যাতনের শিকার হন নাই, ঠিক আছে। এটা একটা বিষয়। আপনার ইয়ার বিষয়, মানে সমস্ত কিছু হবে। জনসম্পৃক্ততা একটা বড় কারণ, যে জনপ্রিয়তা এবং জনসম্পৃক্ততা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে, সেটা আমি যে বললাম যে কিছুক্ষণ আগে যে এতগুলো প্রোগ্রাম আমি করেছি,
সেই শ্রেণীর মানুষের সাথে সম্পৃক্ততা ছিল বলেই তো করতে পেরেছি। তাহলে এই কোন জায়গায় আমি জানি না, অর্থাৎ এই জায়গাটাতে ওনার এই ধরনের কোন সম্পৃক্ততা কোনো ধরনের নাই। তাহলে আমরা ধরনের নাই, এখন এই জায়গাটাতে আমরা ফিরে আসি যে এখন আমরা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের কথা শুনলাম। এখন আপনি নিজেকে মানে আপনি যেহেতু অনেক একদম ছোট থেকে রাজনীতি অর্থাৎ স্কুল লেভেল থেকে রাজনীতির সাথে অর্থাৎ রাজনীতিতে আপনার সম্পৃক্ততার কথা বারবার বলছেন, কিন্তু নিজেকে আপনি এমপি হিসাবে যোগ্য করার ক্ষেত্রে আপনি নিজের মূল্যায়নটা আপনি নিজে করেন তো দেখি, মানে আপনি মনে করেন যে আসলে আমি এমপি, আমি যোগ্য। আমি আপনার এই যে এখানে গরিপুরের যে আমাদের যে 3 আসন, এই 3 আসনের জন্য আপনি একমাত্র যোগ্য হিসাবে আপনার মূল্যায়নটা কেমন হবে? আমি যেহেতু একজন মানুষের জনপ্রতিনিধি, সেটাও তো বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি হইতে পারে, স্থানীয় সংসদ সদস্য হইতে পারে, স্থানীয় সরকারের প্রধান হইতে পারে। আমি স্থানীয় সরকারের প্রত্যেকটি ধাপ পার করে এসেছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। সেইখানে সফলতার সঙ্গে এবং জনমানুষের সঙ্গে মিশে কাজ করেছি। জনসম্পৃক্ততা আমি মনে করি যে কোনো ক্ষেত্রে জনসম্পৃক্ততা এবং জনপ্রিয়তা একটি বড় বিষয়। তো সেই জায়গায় জীবনে কোনো চাঁদাবাজির, কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের রেকর্ড একটি কেউ দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দিব। আপনাদের সামনে বললাম যে এই তাহলে এত নিজের একটা না খেয়ে দলের জন্য রাত দিন পরিশ্রম করলাম, দল আমাকে মূল্যায়ন করবে না, সেটা আমি এখনো বিশ্বাস করি না, শেষ বিন্দু পর্যন্ত বিশ্বাস করবো না। আচ্ছা, তাহলে মনে করেন যে আমরা এখন এই যে আপনার এই যে বর্তমানে প্রাথমিক মনোনীত বিএনপির প্রার্থী অর্থাৎ ইকবাল হোসেন, তাকে কি আপনি শক্ত প্রতিপক্ষ বা আপনার রাজনীতির উত্তরণের ক্ষেত্রে বড় বাধা হিসেবে মনে করছেন? একটা জিনিস। আর বিএনপি রাজনীতি মনে করেন যে আমরা জানি যে এই বিএনপির রাজনীতির ক্ষেত্রে একসাথে তার সাথে আপনি নিজেও রাজনীতি করছেন, এখন কেন আপনি তাকে মনে করেন যে অনুগত্য বা তার সাথে মিলে রাজনীতি আপনি করতে পারতেছেন না? এই জায়গাটা একটু ক্লিয়ার করি। এই জায়গাটা আমি আপনাকে আগাম কথা বলেছিলাম। আমাকে দল মনোনয়ন দেওয়ার পরে উনি দল থেকে আমার বিদ্রোহ করেছেন। স্থানীয় কোনো নির্বাচনে কিংবা অতীতের কোনো নির্বাচনে বিদ্রোহ, এটি একটা বড় কারণ যে মনোনয়ন না পাওয়ার। সেটা ওনার কাছে আমার নাই, কোনো রেকর্ড নাই যে আমি স্থানীয় থেকে আরম্ভ করে সংসদ পর্যন্ত কোনো নির্বাচনে বিরোধিতা করেছি, দলের বিপক্ষে দাঁড়িয়েছি, কোনো রেকর্ড নাই। ব্যক্তিগতভাবে আমি সেটা নিজেকে নির্ভার মনে করি, মানে 100% নির্ভার আমি, ঠিক আছে? সেক্ষেত্রে আমার কোনো দায় নাই বা আমি কখনোই সেই কাজ করি নাই। আমার রিয়াদুজ্জামান রিয়াদ দলের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত, তারও সেই রেকর্ড নাই। তাহলে আমরা সপরিবারে সকল লোক মামলা খেয়ে, হামলা শিকার হয়ে, এত নির্যাতনের শিকার হয়ে, সমস্ত ক্রাইটেরিয়া আমার দৃষ্টিকোণ থেকে এখন দল কিভাবে মূল্যায়ন সেটা করেছেন সেটা তো আমি আসলে বলতে পারবো না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাশের সময় একটা কথা বলেছিলেন যে অদৃশ্য একটা বিষয় আছে যেটা আমি ভয় পাচ্ছি, বা উনি আমাদেরকে 26 ডেকে নিয়ে গিয়ে যে আমি বলেছিলাম এখন তো অদৃশ্য শক্তির, এখন এই ক্ষেত্রেও কোনো অদৃশ্য কোনো বিষয় আছে কিনা যে আমি জানি না। আচ্ছা, তাহলে মনে করেন যে আপনি এখানে আর তাকে প্রতিপক্ষ রাজনীতি করছেন ঠিকই, কিন্তু আসলে একটা অদৃশ্য শক্তিটাকে এখন আপনার ডিপেন্ড না করতে পারে, অদৃশ্য শক্তি কাজ করছে আপনার রাজনীতি প্রতিবন্ধক। আচ্ছা, তাহলে আমরা সর্বশেষ একদম শেষ প্রান্তের দিকে আসি, অর্থাৎ আপনার রাজনীতি একজন বহিষ্কৃত নেতা হিসেবে, বিএনপি নেতা হিসেবে এখন রাজনীতি আপনি কি ছেড়ে দিবেন? আমি রাজনীতি ছেড়ে দিব, সেটার জনমানুষের সঙ্গে থাকবো। আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 2টি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, আরেকটি হলো জনগণ সকল ক্ষমতার উৎস। আমি 2টি লালন করি। 2টি আমার বিএনপি একদিকে যেমন প্রাণ, জীবনী শক্তি, এবং জনগণ হলো আমার প্রাণ। সেই বিশ্বাসে আমি বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তিগুলো আমি বিশ্বাস করি, ঠিক আছে? বিশ্বাস করে দলের প্রতি শেষ পর্যন্ত আস্থা রাখবো। মনে করেন যে দল আপনাকে কিছুই দিল না, দল আপনাকে চূড়ান্ত, আমি এটা নিয়ে ভাবছি না, কারণ আমি এটা বিশ্বাস করতে পারি না, ঠিক আছে? আমি এটাকে চিন্তা করতে পারি না। আচ্ছা, ধরে নিলাম আমি কিছুই পাই না, মানে একটা জিনিস এন্ডিং তো পজিশন আছে, এন্ডিং নাই। আমি এন্ডিং এর চিন্তা আমার মধ্যে নাই। আমি বললাম না যে আমি শেষ পর্যন্ত দেখতে চাচ্ছেন। গত বছর নির্বাচনের মনোনয়ন দেওয়ার পরে, সাবমিট করার পরে, চূড়ান্ত মনোনয়নের আগেও, মানে উইথড্রর দিনও মানে সুযোগ থাকে, হয়েছে সুযোগ।
আমি সে পর্যন্ত দেখবো। আচ্ছা, মনে করেন আমরা আমরা এই যে সাংবাদিক হিসেবে আমরা মনে করেন যে একটা শেষ, আপনি তখন কি আপনি স্বতন্ত্র এই হিসেবে? ধরনের ইচ্ছা আমি এখনো আমার মনে লালিত হয় নাই বা চিন্তা করি নাই, মাথার মধ্যে নাই। কিন্তু সেটা সময় বলবেন। সেটা সময় বলবো, সেটাও আমি বলছি না যে আমি সময়ের অপেক্ষা করছি, যে আমি বিশ্বাস করি আপনি পাচ্ছেন। যে আমি 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 পাবো। আমার এই দল যে মানে যে সিদ্ধান্ত, আমার বহিষ্কার সিদ্ধান্ত যেটা নিয়েছে, এটা তো অবশ্যই অবশ্যই আমার বিরুদ্ধে বা আমাকে ইনজাস্টিস। আচ্ছা, সে আমি যে আমি দেশনায়ক তারেক রহমানের প্রতি, ভারতের চেয়ারম্যানের প্রতি আমার সেই আস্থা এবং বিশ্বাস আছে যে যত ধরনের ইনজাস্টিস আছে উনি সেগুলা দেখেন, এবং উনি সেগুলো খুব ভালোভাবে দেখেন। এবং সেই বিশ্বাস থেকে আমি এখনো বিশ্বাস করতে চাই, রাখতে চাই শেষ বিন্দু পর্যন্ত, শেষ সেকেন্ড পর্যন্ত, যে আমি সেই বিশ্বাসের জায়গা থেকে আমি দলের প্রতি এতটুকু পর্যন্ত আনুগত্য থাকবো, এবং অবশ্যই অবশ্যই থাকবো, দলকে আমি বিশ্বাস করে যাবো। ঠিক আছে, তাহলে মনে করেন আপনি এখন আমার তো বললামই যে দল আমার জীবনী শক্তি। এই দল যদি আমি চলে যায় আমার, ঠিক আছে, আমার তো জীবনই থাকবে না। জীবন একসাথে আপনি মিলিয়ে নিচ্ছেন। আমি সেটাকে সেভাবেই দেখি। অর্থাৎ স্বতন্ত্র যাওয়ার কোনো আমি এরকম কোনো মাথার মধ্যে কোনো চিন্তা আমার। কিন্তু আমরা যদি আপনি আজকে লাইভ অনুষ্ঠান হয়তো অনেক লোক দর্শক দেখছেন, কিন্তু আমরা আপনার সাথে কোট করতে চাই, যদি আপনি স্বতন্ত্র ভাবে নির্বাচন করেন তাহলে সেই জায়গাতে আপনার বক্তব্য কি হবে? আমি দলের প্রতি আস্থাশীল। আমার শেষ কথা একটাই, দল আমাকে ফিরিয়ে নিবে। আমার যে দাবি, আমার যে চাওয়া, এবং সেটি মনের ভিতর থেকে 100% বিশ্বাস করি, এবং সেই দাবিগুলো যৌক্তিক, এবং সেই দাবিগুলো নির্ভেজাল, এবং সেই দাবিগুলো যেটা যাই হয়েছে সেগুলোতে কোনো খাদ নেই। আমাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবশ্যই দল বিবেচনা করবে। আমি শেষ পর্যন্ত, শেষ বিন্দু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই বিশ্বাস রাখবো। কিন্তু আপনি স্বতন্ত্রের কথা এখন আমি কোনো চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে নাই। কিন্তু যদি মনে করেন, আমি যদি যদি বলতে কোনো শব্দ নাই, যদি আমি মনে করি যে যদি একটাই, যে দল আমাকে ফিরিয়ে নিবে। আচ্ছা, তাহলে আমরা যদি ফিরে যাই আপনাকে, কিন্তু আমরা ধরে নেব যদি আপনি মনে করেন স্বতন্ত্র যান, তাহলে আমাদের এই লাইভ থেকে আপনাকে হয়তো আপনাকে সাথে এই জিনিসটা আমরা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে আমরা প্রশ্ন রাখবো যে আসলে আপনার দ্বিতীয় রচিত অর্থাৎ আপনার দ্বিপরীর মুখে বক্তব্য, আর আপনার জনগণের পাশে থাকার, নির্বাচনী কি জনগণের পাশে থাকার, জনগণের মধ্যে থাকবো সারা জীবন। আচ্ছা, তাহলে জনগণের সঙ্গে থাকবো, জনসেবা করে যাব, অপেক্ষা করতেই থাকবো, দেখি কি হয়। তাহলে মনে করেন যে অর্থাৎ আমরা সর্বশেষ আপনার সেই জিনিসটা আমরা জানতে পারলাম না, কিন্তু হয়তো আপনার সেই শেষ পর্যন্ত আপনার ইতিহাস আমরা জানতে চাবো। কিন্তু এখন আপনি মনে করেন যে আপনার নির্বাচনী এলাকা, আর যে এলাকায় আপনি মনে করেন যে অর্থাৎ ওই এতগুলি ধাপ পাড়িয়ে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনার প্রত্যাশায় ছিলেন, এখন এই প্রারম্ভে অর্থাৎ নির্বাচনের আগ মুহূর্তে আপনার এলাকার জনগণ মানুষের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি জনগণের বার্তা আসলে আমি একজন ব্যক্তি, আমি দলের সেই আদর্শিক কথাগুলো সেগুলো মেনে চলি। ব্যক্তির চেয়ে দল বড়। আমি এলাকার জনগণকে সেটাই বলবো যে আপনারা দলের সিদ্ধান্তের প্রতি অপেক্ষা করেন। আমার সেই বিশ্বাস আমার যেমন আছে, আপনারাও বিশ্বাস রাখবেন, আপনারা হতাশ হবেন না। দল যেটা করবে সেটাই সঠিক সিদ্ধান্ত, তার বাইরে কোনো কথা নাই। আমি ব্যক্তি কিছুই না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হারিয়ে গেছেন বলতে ওনাকে উনি শহীদ হয়েছেন, হত্যা করা হয়েছে ওনাকে। তো দল কি ছোট হয়েছে? দল আরো সমৃদ্ধি লাভ করেছে। তো উনি সেই জায়গায়, আমি তো একটা সামান্য একটা কর্মী মাত্র। তো দলের অনেক নেতা দল থেকে চলে গিয়েছেন, তাদের জন্য দল কখনোই ছোট হয়ে যায় না। একজন ব্যক্তির চেয়ে দল অনেক বড়, আর সে জায়গায় আমি কিছুই না। আমি কোনো নিজেকে সেইভাবে কখনোই ভাবি না। আমি মনে করি না যে দলের সিদ্ধান্তই এটাই চূড়ান্ত এবং শেষ কথা, এবং দলের সিদ্ধান্ত পরিবর্তন হবে সেই বিশ্বাস আমি জনগণের উপর রাখছি। যে জনগণের উদ্দেশ্যে কথা একটাই, যে আমার দল জনমানুষের যে দাবি, সেই আমার দলের কাছে, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সেই জনগণের যে চাওয়া সেটা পৌঁছবেই। ওনার সেই শ্রবণেন্দ্রিয় আছে, যেটা আমার মানুষের চাওয়া কি সেটা উপলব্ধি করার, সেটা আমি বিশ্বাস করি।
সেই জন্য একটাই বক্তব্য, যে আমার জীবন দল, আমার যৌবন দল, আমার শেষ নিঃশ্বাস দল, আমি সেই দলের প্রতি আস্থা রেখে আমি আমার কথা শেষ। জনগণের উদ্দেশ্যে, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য একটাই, যে বিশেষ করে আসলে এটা তো দলীয় নেতাকর্মীদের বিষয়, ঠিক আছে। দলীয় নেতা কর্মী না থাকলে আমাকে কে ভোট জোগাড় করে দিবে, ঠিক আছে। তারা আছে বলেই তো আছি, তাদেরকে সেই বিশ্বাস এবং আস্থা রাখার অনুরোধ রাখছি, এবং আপনাদের মাধ্যমে সেই বিশ্বাসটুকু আমিও করি, তারাও যাতে লালন করে, যে দল সুবিবেচনাই করবে। ধন্যবাদ। আজকের সবুজ বাংলা সময়ের হাওয়া অনুষ্ঠানে আমাদের সাথে অনেকগুলো রাজনৈতিক জীবনের অনেকগুলো অর্থাৎ সফলতা ব্যর্থতা অর্থাৎ রাজনীতির এই দীর্ঘ কেরিয়ার নিয়ে কথা বলেছেন। অর্থাৎ সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত অর্থাৎ ময়মনসিংহ আসনে অর্থাৎ গুরুপুর ৩ আসন যেটাকে বলা হয়, অর্থাৎ সেই রাজনৈতিক ব্যক্তিত্ব তাইবুর রহমান হিরণ, অর্থাৎ তার চমৎকার বক্তব্য সে দিয়েছেন। যদিও সে বহিষ্কৃত হয়েছে কিন্তু তার আশা সে ছাড়েনি। সে অর্থাৎ দলের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা থেকে এখনো সে জনগণকে নিয়ে অর্থাৎ সে প্রত্যাশায় রয়েছে অর্থাৎ দল সর্বশেষ তার পক্ষে রায় দিবে, অর্থাৎ সেই রায়ের নিয়ে আবার জনগণের কাছে ফিরে যাবেন এবং জয় ছিনিয়ে নিয়ে অর্থাৎ বিএনপির করে সেই জয় আবার ফিরিয়ে দেবেন। অর্থাৎ আমরা মনে করি অর্থাৎ তাইবুর রহমান হিরণের সেই বক্তব্য অর্থাৎ দল যদি পূর্ণ বিবেচনা করে হয়তো তার পক্ষে ফল যেতে পারে। অর্থাৎ প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই লাইভ অনুষ্ঠান যেখান থেকে দেখেছেন প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই। প্রত্যেকে আমরা আজকের এই অনুষ্ঠানের আজকে যে অতিথি তার বক্তব্যগুলি আপনারা শ্রবণ করেছেন, সেখানে আপনাদের মূল্যায়ন, আপনাদের সমালোচনা, বিশ্লেষণ যাই কিছু করেন না কেন, আমরা মনে করি এটি নিতান্তই তার রাজনৈতিক দর্শন থেকে অর্থাৎ রাজনৈতিক অর্থাৎ দীর্ঘ কেরিয়ার থেকে সে উনি বক্তব্যগুলি দিয়েছেন। আমরাও সে তার বক্তব্যগুলিকে আপনাদের সামনে অর্থাৎ দর্শকদের সামনে অর্থাৎ একজন রাজনীতি কর্মীর আদর্শ কি হওয়া উচিত, অর্থাৎ তাকে আমরা বারবার প্রশ্ন করার চেষ্টা করছিলাম উনি দল থেকে বিচ্যুত হবে কিনা, কিন্তু তার একটি কথা, উনি দল ছাড়ছেন না। দল তার প্রাণ, তার দল তার অর্থাৎ হৃদয়ের সাথে, দল তার রক্তের সাথে, তার সাথে আত্মার সাথে সে দলের অর্থকে সে মেনে নিয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা মনে করি একনিষ্ঠ কর্মী হিসাবে তার সেই চাওয়া, সেই পাওয়া অর্থাৎ জনগণের জন্য যে রাজনীতি, সেই রাজনীতির জায়গাতে উনি তার সেই সফলতা ফিরে আসবে। সেই পর্যন্ত আমরা প্রত্যাশা রেখে হয়তো আগামী অনুষ্ঠান হয়তো আরো কোনো একজনকে আমরা নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।